পঞ্চম বক্তৃতা, পৃষ্ঠা ৬০। বঙ্কিমী উপন্যাসের ট্র্যাজেডি তত্ত্ব, বঙ্কিমচন্দ্র ও শেক্সপিয়ার, উপসংহার। ব্র্যাকেটের মধ্যে ১ নম্বর। এবার সত্যই আমি একটা দুঃসাহসের কাজ করিব। এমন একটি বিষয়ের আলোচনায় অগ্রসর হইতেছি, যাহা আমার মতো অপণ্ডিতের রীতিমতো অনধিকার চর্চাই বটে। আমি শেক্সপিয়ারের নাটকের ট্র্যাজেডি তত্ত্ব সন্ধান করিব, তাহাও আবার বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্পর্কে। এ যেন সেই ইনভার্টেড কমার মধ্যে আদার ব্যাপারীর জাহাজের খবর লওয়া। কিন্তু আমি সেই সমুদ্র হইতে আমার ক্ষুদ্র ঘট ভরিবার মতো অতি সামান্যই লইব। শেক্সপিয়ার সমালোচনার সে বিরাট ভাণ্ডারে প্রবেশ করিব না। মাত্র একজন সমালোচকের ২-৪টি বাক্যই আমার প্রয়োজনের পক্ষে যথেষ্ট, তাহাও আমি আমার মতো করিয়া বুঝিব। অধ্যাপক A.C. ব্র্যাডলি তাহার শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি ইনভার্টেড কমার মধ্যে নামক সুবিখ্যাত গ্রন্থে শেক্সপিয়ারের নাটক সমালোচনার চূড়ান্ত করিয়াছেন। আমি তাহারই ছিটাফোঁটা লইয়া বঙ্কিমচন্দ্রকে বুঝিবার চেষ্টা করিব। অধ্যাপক ব্র্যাডলির সমালোচনায় এমন কয়েকটি কথা আছে, যাহা শেক্সপিয়ার সম্পর্কেই পুরোপুরি প্রযোজ্য হইলেও বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্পর্কিত কয়েকটি প্রশ্নের মীমাংসার অবকাশ তাহাতে আছে। বলা বাহুল্য, আমি অধ্যাপক ব্র্যাডলির শেক্সপিয়ারকে পূর্ণতম শেক্সপিয়ার বলিয়া গ্রহণ করিব না। তাহার আলোচনায় কাব্য অপেক্ষা তত্ত্বই বড় হইয়াছে। ঠিক সেই কারণেই তাহার কয়েকটি কথা আমার কাজে লাগিবে, কারণ আমি এক্ষণে কাব্যরসের পরিবর্তে ট্র্যাজেডির তত্ত্ব বিচার করিতে বসিয়াছি। অধ্যাপক ব্র্যাডলি শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলির এই কয়টি প্রধান লক্ষণ নির্দেশ করিয়াছেন ইনভার্টেড কমার মধ্যে: স্টোরি অফ এক্সেপশনাল ক্যালামিটি প্রডিউসড বাই হিউম্যান অ্যাকশনস এন্ডিং ইন দ্য ডেথ অফ এ ম্যান ইন হাই এস্টেট ইনভার্টেড কমা ক্লোজ। অর্থাৎ একটি অতি নিদারুণ দুর্ভাগ্যের কাহিনী। সেই ঘটনা মানুষের নিজের কর্মফলেই ঘটে এবং তাহার পরিণামে একজন বড় পুরুষের মৃত্যু হয় ইনভার্টেড কমা ক্লোজ। অধ্যাপক ব্র্যাডলির মতে সবচেয়ে বড় লক্ষণ এই যে, এই অপরিণাম কারণে বা দৈব কারণে ঘটে না, নায়কের নিজ কর্মই তাহার জন্য দায়ী। কোনো দুর্গেও অন্ধ নিয়তি সে ট্র্যাজেডির নিয়ন্তা নহে। যদি সেই পুরুষ একটা অসহায় হস্ত পদবদ্ধ জীব হইত, বলির পশু হইত, যদি তাহার পৌরুষের পূর্ণ স্মৃতির অবকাশ উহাতে না থাকিত, তবে দর্শক চিত্তে দারুণ দুঃখবোধের মধ্যেও নায়কের অসাধারণ শক্তি ও তাহার বীরবীর্যের একটি মহিমা বোধ জাগিত না। অতএব ঐরূপ ট্র্যাজেডির নায়ককে অতিশয় দৃঢ়কর্মা এবং অসীম প্রবৃত্তি বলের অধিকারী হইতে হইবে। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে অধ্যাপক মহাশয় অনেক সূক্ষ্ম বিচারও করিয়াছেন। একথাও বলিয়াছেন যে, ট্র্যাজেডিতে যে একটি ঘটনা শৃঙ্খল গড়িয়া ওঠে, তাহাতে কার্যকারণের দুচ্ছেদ্য নিয়মও যেমন, তেমনি দৈব বা আকস্মিক অপ্রত্যাশিত ঘটনার যোগও আছে। পৃষ্ঠা ৬১। তথাপি সেই ঘটনাধারা নায়কের চরিত্রেরও প্রভাব আছে। অতি শক্তিমান নায়কের চরিত্রেও এমন একটি রন্ধ্র থাকে, প্রধানত যাহার জন্যই ঐরূপ পরিণাম অনিবার্য হইয়া ওঠে। অতএব নায়ক মুখ্যত নিজেরই কার্যের ফলস্বরূপ ঐরূপ সর্বনাশের ভাগী হয়। এই জন্য তেমন পরিণামকে এক অন্ধ নিয়তির ক্রূর অত্যাচার বলিয়া মনে করিবার কারণ নাই। অধ্যাপক ব্র্যাডলি অতঃপর ওই ট্র্যাজেডির জগৎ বা মানব জীবনের ওই ট্র্যাজেডি রূপ আমাদের চিত্তে কোন প্রশ্ন উত্থাপিত করে, তাহার মীমাংসাই বা কি, সে সম্বন্ধে অতি গভীর দার্শনিক আলোচনা করিয়াছেন। তিনি ইহাও স্বীকার করিয়াছেন যে, ট্র্যাজেডির নায়ককে যতই সকর্ম ফলভুক ইনভার্টেড কমার মধ্যে বলিয়া আমরা সান্ত্বনা লাভের চেষ্টা করি না কেন, তথাপি উহাতে সৎ ও অসতের দ্বন্দ্ব এবং তাহাতে অসৎ কর্তৃক সতের ধ্বংসই আপাত সত্য বলিয়া মনে হয় এবং তাহার একটি বুদ্ধিসম্মত ব্যাখ্যা খুঁজিয়া পাওয়া দুষ্কর। অথচ তেমন ব্যাখ্যা না পাইলে শেষ পর্যন্ত ওই অসৎ বা অমঙ্গলকেই সেই জগতের প্রভু বলিয়া স্বীকার করিতে হয়। কিন্তু নাটকের অভিনয় শেষে আমাদের চিত্তে যে একটি অনির্বচনীয় ভাবের উদ্রেক হয়,
সাধারণ যুক্তিতর্কের ভাষায় যাহা বুঝানো যায় না তাহাও ওইরূপ সিদ্ধান্তের অনুকূল নয়। আমরা ততখানি নিরাশ্বাস হইয়া পড়ি না। তাহা হইলে ওই শক্তি কেমন শক্তি? উহা নিশ্চয় একটা অধর্ম শক্তি নয়। কেবল আমাদের সংস্কারে যে ধর্মাধর্মবোধ আছে তাহা অপেক্ষা উচ্চতর একটা কিছু নিশ্চয়ই ওই ট্র্যাজেডির জগৎ শাসন করিতেছে। সেই যে একটা শক্তি, তাহাতে আমাদের ওই শত যেমন তেমনি অসত কোনো এক প্রকারে মিলিয়া আছে। এমন কথা বলিলে চলিবে না যে দেশজীবনার মধ্যে যে সৎ রহিয়াছে তাহাই সেই শক্তি, আর ইয়াগোর মধ্যে যে অসৎ রহিয়াছে তাহা সেই শক্তির বহির্ভূত। তাহা ইয়াগোরই নিজের একটা পৃথক শক্তি। অতএব ওই অসৎ সেই বিধানের বাহিরে নয়, তাহার অন্তর্গত। সৎ ও অসতের এই দ্বন্দ্ব বা দ্বৈতকে স্বীকার করিতে হইবে। ইহাও সত্য যে যাহা সৎ তাহা ওই অসতের দ্বারা নিহত হয় বলিয়া আমাদের চিত্তে একটা বিরাট ব্যর্থতা বোধ জাগে। তথাপি অধ্যাপক ব্র্যাডলির মতে ওই ট্র্যাজেডির জগৎ অবিচার বা অধর্মের জগৎ নয়, উহা ন্যায় নীতির জগৎ। তাহা হইলে অসৎ কর্তৃক সতের ওই ধ্বংস সাধন, উহার ব্যাখ্যা কি? অধ্যাপক মহাশয় অনেক বিচার বিতর্কের পর শেষে স্বীকার করিয়াছেন আমাদের সংস্কার অনুযায়ী কোনরূপ ব্যাখ্যা অসম্ভব। সর্বশেষে তিনি হাল ছাড়িয়া দিয়া তর্কের পরিবর্তে কাব্য প্রয়োজনে দোহাই দিয়াছেন, যথা ইনভার্টেড কমার মধ্যে, বাট should we expect a solution? Shakespeare is not attempting to justify the ways of God to man to show the universe as a divine comedy. Tragedy would not be tragedy if it were not a painful mystery. Inverted comma close. অর্থাৎ ব্যাখ্যারই বা প্রয়োজন কি? শেক্সপিয়ার তো মানুষের প্রতি ভগবানের সুবিচার দেখাইবার জন্য ওই নাটকগুলি রচনা করেন নাই। এই সৃষ্টিকে একটা ভাগবতী লীলারূপে প্রতিপন্ন করাও তাহার উদ্দেশ্য নয়। ট্র্যাজেডি জাতীয় নাটক যদি একটা দুঃখময় প্রহেলিকাই না হইবে, তবে উহা ট্র্যাজেডি কোথায়? ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা ৬২। ইহার পর তিনি ট্র্যাজেডির তত্ত্ব এইরূপ নির্দেশ করিয়াছিলেন: We remain confronted with the inexplicable fact or the appearance of a world travelling for perfection but bringing to birth an evil which it is able to overcome only by self-torture and self-waste. This fact or experience is tragedy. Tragedy close. Inverted comma close. অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যে একটা দুর্বোধ্য সত্যের সম্মুখীন হই তাহা দৃশ্যত এই যে এই জগৎ যতই একটা পূর্ণতার অভিমুখে অগ্রসর হইবার আয়াস করিতেছে ততই অমঙ্গল বৃদ্ধি পাইতেছে। সেই অমঙ্গল নিবারণের জন্য তাহাকে আত্মনিগ্রহ ও আত্মনাশ করিতে হয়। ইনভার্টেড কমা ক্লোজ। শেষ পর্যন্ত অধ্যাপক ব্র্যাডলি শেক্সপিরীয় ট্র্যাজেডির ব্যাখ্যায় এইরূপ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন: The whole order against which the individual part is powerless seems to be animated by a passion for perfection. There is no other explanation of its behavior towards evil. অর্থাৎ অংশত বা খণ্ডভাবে সেই শক্তি অক্ষম হইলেও ইহাই মনে হয় যে সমগ্রভাবে তাহার অন্তরে পরমোৎকর্ষ লাভের একটা প্রবল প্রেরণা রহিয়াছে, নইলে অসৎকে ঐরূপ প্রশ্রয় দেওয়ার জন্য কোনো সদুত্তর মেলে না। ইনভার্টেড কমা ক্লোজ। অধ্যাপক ব্র্যাডলির পরে আরেকজন মনীষী সমালোচক শেক্সপিরীয় ট্র্যাজেডি যে তত্ত্বটি অতি সংক্ষেপে ও অর্থগভীর করিয়া নির্দেশ করিয়াছেন, উপরকাশে উক্তির সহিত তাহার তুলনা করা যাইতে পারে, যথা: দ্য পিউরেস্ট রিয়েলিটি, দ্য পিউরেস্ট বিউটি, দ্য পিউরেস্ট লাভ ক্যানট বাই ইটস ওন নেচার ম্যানিফেস্ট ইটসেলফ অন আর্থ উইদাউট ডিজাস্টার, বাট ইন ডিজাস্টার it can. Inverted comma close. 1 Middleton Murray MURRY ব্র্যাকেটের মধ্যে। অর্থাৎ
ইনভার্টেড কমায়। পরম সত্য, পরম সৌন্দর্য, পরম প্রেম এ সকলের প্রকৃতি এমন যে কোনো একরূপ সর্বনাশ ব্যতি রেখে ইহারা সংসারে আত্মপ্রকাশ করিতে পারে না। ওই সর্বনাশের দ্বারাই পারে। ইনভার্টেড কমা ক্লোজ। আমার মনে হয় এই যুক্তি আরও যথার্থ, এই জন্য ইহাতে কোনো যুক্তি বা তর্ক নাই, ইহা একটি সহজ উপলব্ধির মতো। অধ্যাপক ব্র্যাডলির মতে ট্র্যাজেডির জগৎটা একটা মরাল অর্ডার বা ন্যায় বিধানের জগৎ। তাতে গুড ও এভিল থাকিবেই, কিন্তু এভিলের দ্বারা গুড যে পরাস্ত হয়, শেষে গুড ও এভিল দুই ধ্বংস হইয়া যায়। তিনি ইহার অর্থ করিতে পারেন নাই। সৎ ও অসতের একটা অদ্বৈত প্রতিষ্ঠা করিতে গিয়াও অকৃতকার্য হইয়াছেন। আমি পরে যথাস্থানে এ সম্বন্ধে বলিব। তাহার আরও কয়েকটি কথা উদ্ধৃত করিব। তিনি বলেন, ওই ট্র্যাজেডির অভিনয় দর্শনে এই ভাবগুলি জাগে। এক, নায়কের অসীম হৃদয় বল ও শৌর্য দর্শনে আমাদের প্রাণ যে পুলক বিস্ময়ে রোমাঞ্চিত হয়, তাহাতেই সেই দারুণ দুঃখবোধ তুচ্ছ হইয়া যায়। দুই, ওই সকল দেবপ্রতিম মানুষ বীরের পক্ষে এই জগৎ বড়ই ক্ষুদ্র, যেন একটা কারাগার বলিয়া মনে হয়। মৃত্যুতে তাহারা মহাশূন্যে মিলাইয়া যায় না, মহামুক্তি লাভ করে। এবং তিন, এই যে সংগ্রাম, এত দুঃখ, এত নিষ্ফলতা, এ সকল মিথ্যা মায়া মাত্র, যেন একটা বিরাট দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। পৃষ্ঠা 63। এই শেষের কথাগুলি ওই মায়া ও দুঃস্বপ্নের কথা লইয়াই আমাদের কথা আরম্ভ করি। শেক্সপিরীয় ট্র্যাজেডির রস পরিণাম যদি উহাই হয়, তবে ওই যে ভাবাবস্থার তিনি উল্লেখ করিয়াছেন, আমাদের শাস্ত্রমতে উহাই শান্ত রস। কারণ নাটকের অন্তর্গত ওই প্রাণান্তিক সংগ্রাম ও ঝড়ঝঞ্ঝা শেষে সে সকলই মায়া বা স্বপ্ন বলিয়া প্রাণ যেন গভীর আশ্বাস অনুভব করে। ঐরূপ রসসৃষ্টি কি শেক্সপিয়ারের অভিপ্রায় ছিল? তাহা হইলে এত কাণ্ড না করিয়া একজন সন্ন্যাসী বৈরাগীকে নাটকে নায়ক করিয়া তিনি অতি সহজেই সেই রস সৃষ্টি করিতে পারিতেন। কিন্তু ওই ট্র্যাজেডির নায়ক যে, সে সকল ঝড়ঝঞ্ঝার ঊর্ধ্বে অবস্থিত মহাসংযমী আত্মজয়ী পুরুষ নয়। তাহার জীবনে ভিতরে ও বাহিরে একটা সংগ্রাম চলিতে থাকে। সেই সংগ্রামে তাহার যে শক্তির বিকাশ আমরা দেখিয়া থাকি, এবং শেষ পর্যন্ত জয় নয়, পরাজয়ের মধ্যেই তাহার যে অপরাজেয়তা উপলব্ধি করি, তাহাতে শুধুই শান্তরসের উদ্রেক হয় না, সেই শক্তির মহিমাও আমাদিগকে মুগ্ধ এবং উদ্দীপ্ত করে। আমরা নায়কের মারফতে একটা আত্মগৌরব, মানবাত্মার অসীম গৌরব অনুভব করি। ইহাই ওই ট্র্যাজেডির মুখ্য রস প্রেরণা। শ্রুতি যে বলিয়াছেন, নায়মাত্মা কলহীনের লভ্য, ইনভার্টেড কমার মধ্যে, তাহার অর্থ আত্মাকে যখনও লাভ করা যায় নাই, ততক্ষণ ওই বল বা শক্তির সাধনা, ততক্ষণই বলের পরীক্ষা। লাভ হইয়া গেলে সেই আত্মা নিষ্কাম ও নিষ্পৃহ হইয়া যায়। এই জীবন ও জগতের রণক্ষেত্র হইতে বাহির হইয়া যায়। তাহাকে জীবনের সহিত আর কোনো সম্পর্ক করিতে হয় না। ভারতবর্ষ সেই শক্তির সাধনায় প্রথম হইতে রণক্ষেত্র ত্যাগ করিয়া একটা ভিন্ন পন্থায় আত্মাকে লাভ করিবার উপাসন্ধান করিয়াছিল। ইউরোপ এই জীবন সমুদ্র মন্থন করিয়া দেহ মনের যত কিছু উৎপাত উপদ্রবকে নির্ভীকভাবে বরণ করিয়া সেই শক্তিকে আর এক পন্থায় পূর্ণ প্রবুদ্ধ করিয়া তোলে। আত্মাকে লাভ করিতে না পারিলেও জীবনকে জয় করে। পুরুষের সেই পৌরুষ মহিমার দ্বারাই আত্মার বর্মাল্য রচনা করে। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে পুরুষের পুরুষ আত্মার সেই জয় ঘোষণা আছে। এই দেহাধিষ্ঠিত প্রাণ মনের যত কিছু প্রবৃত্তি ও পিপাসা, ভ্রান্তি ও মোহ, রিপুর উন্মত্ত আক্ষেপট প্রভৃতির মর্মান্তিক পীড়নে পুরুষের সেই শক্তি, তার সেই দুর্গয়তা ধ্বংস ও মৃত্যুর অগ্নিশিখায় ভাস্বর হইয়া ওঠে। সেই শক্তির স্ফুরণে কু বা সু বলিয়া কিছু নাই। আত্মার সেই সংগ্রাম শক্তির পক্ষে দুয়েরই মূল্য সমান। একমাত্র সত্য বা সৎ পুরুষের সেই আত্মবল। শেক্সপিয়ার ওই শক্তিকে বলিয়ান আত্মার সেই বলকে জীবনের জবানিতে দেশকালো পাত্রের বিবিধ সজ্জায় নরনারীর দেহ মনের বিচিত্র অন্তর্গভীর ভঙ্গিমায় যত কিছু নির্বন্ধ ও প্রতিবন্ধের জটিল জালবেষ্টনীতে রূপায়িত করিয়াছেন।
শেষ পর্যন্ত সেই পুরুষ আত্মার মহত্ব ভিন্ন আর কিছুই অবশিষ্ট থাকে না। জীবনের অর্থ করিতে হইলে ওই আত্মার দিকে দৃষ্টি করিতে হইবে। সেই দৃষ্টি তিনি তাহার নাটকগুলিতে স্বয়ং প্রকাশ করিয়া রাখিয়াছেন। তাহার বাক্যার্থের গোচর নয়, অন্তর্গোচর। তাই তাহার অর্থ করিতে গিয়া অনর্থের অন্ত নাই। পৃষ্ঠা 64। অধ্যাপক বাদলিও অর্থ করিতে গিয়া বিপন্ন হইয়াছেন। তাহার কারণ তিনি ওই শক্তিকে সর্বসংস্কার মুক্ত হইয়া নিরীক্ষণ করিতে পারেন নাই। সৎ অসৎ, ন্যায় অন্যায়ের যে অতি দৃঢ় নীতি সংস্কার খ্রিস্টান ইউরোপের পক্ষে স্বাভাবিক, তাহা তিনি বর্জন করিতে পারেন নাই। যদি পারিতেন, তাহা হইলে ওই সৎ ও অসৎ, গুড অ্যান্ড এভিলের দ্বন্দ্ব লইয়া মাথা ঘামাইতেন না। যে শক্তি সৎ নয়, অসৎ নয়, যাহা আমাদের ওই সত্য ও মিথ্যাকে সমান উপহাস করিয়া তাহারই মায়াজালে পুরুষকে জড়াইয়া সেই জাল ছিঁড়িয়া ফেলিতে আহ্বান করিতেছে এবং বলহীনকে বাঁধিয়া রাখিয়া বলবানকে মুক্তি দিতেছে, সেই শক্তিকে তিনি শেক্সপিরীয় ট্র্যাজেডির রসরূপে প্রত্যক্ষ করিয়া সর্বসংশয়মুক্ত হইতেন। তিনি ফ্রাস্ট্রেশন ও ওয়াস্ট ও যেমন স্বীকার করিয়াছেন, তেমনি মরাল অর্ডার এবং জাস্টিসকেও তাহার চাই। এভিল এবং গুডের দ্বন্দ্বে এভিল জয়ী হয় এবং শেষে দুই ধ্বংস হইয়া যায়। এমন একটা তত্ত্বের সম্মুখীন হইয়াও তিনি বলিতে পারেন নাই যে ওই দুই অসৎ, কোনোটাই সত্য নয়। ওই সৎ ও অসৎ, গুড অ্যান্ড এভিল, এর একমাত্র মূল্য এই যে ওই দুইটার সংঘাতে যে স্ফুলিঙ্গ উৎপন্ন হয়, তাহাতেই সেই পুরুষ আত্মার বৈশ্যানার রূপ পূর্ণ প্রভায় প্রজ্বলিত হইয়া ওঠে। সত্য একমাত্র সেই বলিয়ান আত্মা, যে সৎ অসতের কোনোটাকে গ্রাহ্য না করিয়া উদ্দাম অন্ধ প্রবৃত্তির আগুন জ্বালাইয়া সেই আগুনেই সকল দুর্বলতা ও অসুচিতা ভস্ম করিয়া ফেলে। ম্যাকবেথের অনুশোচনায় সেই প্রবৃত্তিকে অন্ধ করিয়া তোলে। ওথেলোর প্রেম মাত্রাতিরিক্ত হইয়া বিপরীত রিপুর অনলদাহে তাহাকে জ্যোতিষ্মান করিয়াছে। হ্যামলেটে সেই শক্তি জগৎ ও জীবনের প্রতি প্রবল ধিক্কারে অন্তর্নিরুদ্ধ হইয়া একটা আকস্মিক বিস্ফোরণে আত্মাকে মুক্ত করিয়া দেয়। অ্যান্টনিতে দেহাধিষ্ঠিত কামী শ্মশানচারী মহেশ্বরের মূর্তি পরিগ্রহ করিয়াছে। শেক্সপিয়ারের ট্র্যাজেডি সেই বলিয়ান আত্মার মহাস্তব। 2 নম্বর। কিন্তু আত্মার ওই জয়লাভ তো জীবনকে আড়াল করিয়া নয়, বরং ওই দেহে ওই জীবনকে আশ্রয় করিয়াই তাহা সেই শীর্ষ এত ঊর্ধ্বে উঠিতে পারে। তৎসত্ত্বেও শেক্সপিরীয় ট্র্যাজেডিতে জীবনের দিক দিয়া একটি মহাশূন্যই অবশিষ্ট থাকে। শেক্সপিয়ারই এই জীবন ও জগতের যে অসীম শোভা, বহির্জগৎ ও অন্তর্জগৎ, দুই জগতেরই শোভা উদ্ঘাটন করিয়াছেন, তেমন আর কোনো কবি করিতে পারেন নাই। মানব জীবনের ঊর্ধ্ব ও অধস্থল এমন করিয়া আর কেহ আমাদের দৃষ্টিগোচর করেন নাই। তথাপি ওই ট্র্যাজেডিগুলিতে সেই জীবন শেষে একটা অলীক মায়া, একটা দুঃস্বপ্ন বলিয়া যে মনে হয়, ইহাও সত্য। তবে কি জীবনের কোনো মূল্য নাই? শেক্সপিয়ার সেই প্রশ্নের কোনো উত্তর দেন নাই। এই জন্য কবি সমালোচক ম্যাথু আর্নল্ড শেক্সপিয়ারের উদ্দেশ্যে বড় যথার্থ কথা বলিয়াছেন। আদার্স অ্যাবাইড আওয়ার কোশ্চেন, thou art free. We ask and ask, thou smilest and art still, out-topping knowledge, ইনভার্টেড কমার মধ্যে। শেক্সপিয়ার যেন সকল প্রশ্নের উত্তর আমাদের অনুভূতির উপরেই ছাড়িয়া দিয়াছেন। তিনি জীবনকে যে দৃষ্টিতে দেখিয়াছেন, তাহার মতো বিশুদ্ধ কবি দৃষ্টি আর হইতে পারে না। পৃষ্ঠা 65। সেই দেখা তিনি আমাদিগকেও দেখাইয়াছেন, কিন্তু তাহার পরে কি? তত কিম? ওই যে অসীম সম্পদ শোভা জীবন আমাদের সম্মুখে বিস্তার করে, উহার এমন ব্যর্থতা, এমন অন্তহীন অপচয় বিশ্ববিধানের অনুমোদিত নয় বলিয়াই একটা সংশয় জাগে। শেক্সপিয়ার যেন সেই প্রশ্নটাকে চির উদ্যত রাখিয়াছেন। সেই প্রশ্ন কাতরতা ও উত্তরের পিপাসা তাহার ওই নাটকের কাব্যরসকে এমন গভীর করিয়া তোলে। এই জন্য ওই রস আমাদের ব্রহ্মাস্বাদ সহোদর, ইনভার্টেড কমার মধ্যে। সেই রসের মতো সমাধি রস নয়।
যে কাব্য জীবনের ওই বিশাল বিরাট বাস্তবকেই সেই প্রশ্নের রসে অসীম ব্যঞ্জনায় অভিষিক্ত করিয়াছে। ওই জীবন হইতেই তিনি এমন একটা কিছু উদ্ধৃত করিয়াছেন, যাহা জীবনের গণ্ডিকে ছাড়াইয়া গেলেও জীবনই তাহার মূল। আবার কোনো তত্ত্ব, নীতি বা ধর্মাধর্ম বিচারের পক্ষপাত নাই বলিয়াই উৎকৃষ্টতম কাব্য হিসাবে উহা অতুলনীয়। ঠিক সেই কারণেই, অর্থাৎ উহা বিশুদ্ধতম কাব্য বলিয়াই জ্ঞানী ঋষিদের চক্ষে মূল্যহীন। ঋষি টলস্টয় শেক্সপিয়ারের নাটককে মানুষের ধর্মজীবনের পক্ষে অতিশয় অস্বাস্থ্যকর কুপথ্য বলিয়া ত্যাগ করিতে বলিয়াছেন। ঋষি এমারসন শেক্সপিয়ারের কবি প্রতিভার যৎপরনাস্তি প্রশংসা করিয়া অবশেষে যাহা বলিয়াছেন, তাহা ঋষি মনীষীদের না বলিয়া উপায় নাই। তিনি বলিয়াছেন, "And now, how stands the account of man with this bird and benefactor, when in solitude, shutting our ears to the reverberations of his fame, we seek to strike the balance, inverted comma close, representative men," ব্র্যাকেটের মধ্যে। অর্থাৎ মানুষের জীবনের একটা হিসাব মানুষের সুহৃদ এই মহাকবি কেমন দিয়াছেন, যখন তাহার রচনাব্যাপী, যখন তাহার জগৎব্যাপী প্রশংসার ধ্বনি ও প্রতিধ্বনিতে কর্ণরুদ্ধ করিয়া আমরা নির্জনে সে জমা খরচের খতিয়ান করি, তখন কি দেখিতে পাই, ইনভার্টেড কমা ক্লোজ। শেক্সপিয়ার, হোমার, ডান্টে, চসার saw the splendor of meaning that plays over the visible world. Shakespeare rested in their beauty and never took the step which seemed inevitable to such genius, namely to explore the virtue which resides in these symbols, inverted comma close. অর্থাৎ শেক্সপিয়ার এই জগতের উপরকার দৃশ্যগুলি দেখিয়াছেন, সেই সাংকেতিক লেখাগুলি পড়িয়াছেন মাত্র, তাহাদের গূঢ় অর্থ আবিষ্কার করেন নাই। As long as the question is of talent and mental power, the world of men has not his equal to show. But when the question is to life and its materials and its auxiliaries, how does he profit me? What does it signify? Inverted comma close. অর্থাৎ প্রতিভা ও মনীষার মানুষের মধ্যে তিনি অদ্বিতীয়। প্রতিভা ও মনীষায় মানুষের মধ্যে তিনি অদ্বিতীয়। কিন্তু যখন এই জীবনের অর্থ জানিতে চাই, তখন তাহার এই কাব্যগুলি আমার কোন কাজে লাগিবে, তাহাদের মূল্যই বা কি, ইনভার্টেড কমা ক্লোজ। এমারসন এমনও বলিয়াছেন যে শেক্সপিয়ার জগতের প্রমোদশালায় উৎসবের আয়োজনকর্তা মাত্র। হি ওয়াজ মাস্টার অব দ্য রিভিলস অব ম্যানকাইন্ড, ইনভার্টেড কমা ক্লোজ। তাহার ওই কাব্যগুলির এইরূপ বিজ্ঞাপন দেওয়া যাইতে পারে, ইনভার্টেড কমায়, ভেরি সুপিরিয়ার ফিরোটেকনি, PYROTECHNY, দিস ইভিনিং, ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা সংখ্যা 66। অর্থাৎ অদ্য রজনীতে অত্যুৎকৃষ্ট আতশবাজি দেখানো হইবে। আমি এমারসনের উক্তি একটু সবিস্তারে উদ্ধৃত করিলাম। তাহার কারণ, তাহার এই মত যেমনই হোক, ওই যে প্রশ্ন তিনি করিয়াছেন, তাহা বঙ্কিমচন্দ্রের সেই জীবন জিজ্ঞাসার মতো। যদিও সেই জিজ্ঞাসার উত্তর না দেওয়ার জন্য বঙ্কিম শেক্সপিয়ারকে দায়ী করেন নাই, এমারসনের ওই উক্তিগুলি হইতে ইহাও দেখা যাইতেছে যে যে কবি সেই রসব্রহ্মকে সৃষ্টির এই অনন্ত বৈচিত্র্য ও বহুরূপের মধ্যে আস্বাদন করিয়াছেন, সর্ববিধ দ্বন্দ্বের মধ্যেই সেই দ্বন্দ্বাতীতকে আমাদের অন্তর্গোচর করিয়াছেন, তাহাকেও মানুষ এই কারণে সত্যদর্শী বলিয়া স্বীকার করেন না যে তিনি শেষ পর্যন্ত এই মর্ত জীবনকে মহিমাদান করেন নাই, বরং জীবনকে পূর্ণ উদ্ঘাটিত করিয়াই তাহা যে কত অন্তঃশ্বাসশূন্য এমনই একটা ধারণা সৃষ্টি করিতে চান। কিন্তু ইহাও সত্য নয়, অর্ধসত্য। তিনি যদি জীবনকে অতখানি নস্যাৎ করিয়া দিতেন, তাহা হইলে তাহার ওই কাব্যগুলি মোহমুদ্গরের মতোই যোগী সন্ন্যাসীদের পাঠ্য হইয়া থাকিত। শেক্সপিয়ার মানব জীবনের কোনো অর্থ করিতে না চাহিলেও তাহার যে একটি রূপ ওই নাটকগুলিতে উদ্ঘাটিত করিয়াছেন, তাহা শুধু চমকপ্রদ নয়, সত্য। তিনি মায়াবাদী বৈদান্তিক নন, প্রকৃতিবাদী তান্ত্রিক। ধরিত্রীর উপরকার শ্যাম শস্পবরণের তলে
ভূগর্ভস্থ অনল প্রবাহের মতো জীবনের মূলে তিনি প্রবৃত্তির যে ভৈরবী লীলা আবিষ্কার করিয়াছেন, তাহার মতো পরম বাস্তব আর কি হইতে পারে? মানুষের সীমাবদ্ধ জ্ঞান বা কতকগুলি অভ্যস্ত সংস্কারের দ্বারা তিনি সেই বাস্তবের ব্যাখ্যা করিতে চাহেন নাই, বরং সে আপনাকে আপনিই ব্যাখ্যা করুক, ইহাই ছিল তাহার কবি মানুষের নিশ্চিন্ত অভিলাষ। উহার পরেও যদি কোনো প্রশ্ন জাগিয়া থাকে, তবে সে দায়িত্ব তাহার নহে। সকল তত্ত্বকে নিরস্ত করিয়া সে প্রশ্নেরও সমাধান হইবে অন্তরে। শেক্সপিয়ারের নাটক ও তার দর্শকের মধ্যে কোনো ব্যাখ্যাকার দাঁড়াইবে না। অভিনয়ই উহার একমাত্র ব্যাখ্যা। উহার সমালোচনাও উহাকে রূপময় করিয়া দেখানো। রূপকে রূপের দ্বারাই বুঝাইতে হয়। আর এক উপায় আছে, উহার ওই রসকে আর এক পাত্রে ঢালিয়া আর এক রূপে আস্বাদন করা। বঙ্কিমচন্দ্র তাহাই করিয়াছিলেন। তাহার উপন্যাসগুলিতে তিনি উহা নিজের মতো করিয়া আস্বাদন করিয়াছেন। এইটি এখানেই শেষ হলো পঞ্চম বক্তৃতার এই অংশটি। বাকিটি পরে পাঠ করব। পেজ কন্টিনিউড, পৃষ্ঠা 66। পঞ্চম বক্তৃতার শেষ অংশটি পাঠ করছি। 3 নম্বর। আমি অধ্যাপক ব্র্যাডলির উপরেও এই যে একটু তত্ত্বালোচনা করিলাম, ইহা আমার পক্ষে, অর্থাৎ এই নিতান্তই বাংলা সাহিত্য ব্যবসায়ীর পক্ষে দুঃসাহসিক, এমনকি স্পর্ধাপূর্ণ হইলেও ইংরেজির অধ্যাপকগণ আমাকে ক্ষমা করিবেন। উপায় নাই। আমি এমনই অনাচারী যে একদিকে সংস্কৃত কাব্যশাস্ত্রের রসপণ্ডিত এবং অপরদিকে ইঙ্গবঙ্গীয় অর্থাৎ আধা ফেরঙ্গ পণ্ডিত, উভয়ের নিকটে সমান অপাঙ্ক্তেয়। কিন্তু যাহা বলিতেছিলাম, বঙ্কিমচন্দ্রের মতো শক্তিমান ও উচ্চাশয় কবি যে শেক্সপিয়ারের নাটকগুলির মধ্যে তাহার নিজস্ব কল্পনার পুষ্টি ও পাথেয় সংগ্রহ করিবেন, তাহা কেবল ওই ব্যক্তির পক্ষেই নয়, যুগের পক্ষেও স্বাভাবিক। পৃষ্ঠা 67। আরও বড় কারণেই যে বঙ্কিমচন্দ্রই বাংলার ঊনবিংশ শতাব্দীর সেই রেনেসাঁসের অধিনায়ক, কবি ও ঋষি। সেই রেনেসাঁসের প্রধান ভাববৃত্তি ছিল মানব জীবনের মহিমাবোধ। কিছুতেই কোনো আধ্যাত্মিক আদর্শকে বড় করিয়া এই দেহ জীবনের মানুষের এই মর্তলীলার গৌরব লাঘব করা যাইবে না। শ্রুতি যাহাকে মৃত্যু বলিয়াছেন, ইনভার্টেড কমার মধ্যে, অবিদ্যয়া মৃত্যুং তিত্তা বিদ্যয়া মৃত মশ্লুতে, ইনভার্টেড কমা ক্লোজ। মরজীবনের সেই যত কিছু সংকট, দুর্দশা ও লাঞ্ছনাকেই জ্ঞানের নয়, প্রেমের, মনুষ্য হৃদয়ের সেই অসীম পিপাসার অনুরঞ্জনে অমৃতে পরিণত করিতে হইবে। উহাই একাধারে বিদ্যা ও অবিদ্যা। কবি বঙ্কিমের ইহাই ছিল অন্তরের অন্তরতম আকুতি। সেই জন্য তিনি জীবনের উপরিতলের বিস্তারে নয়, গভীরতম তলদেশে সেই সংকট, সেই মৃত্যুর প্রকৃত রূপ সন্ধান করিয়াছিলেন। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে তিনি সেই মৃত্যুকে বিবিধ রূপে দেখিয়াছিলেন এবং স্বকীয় প্রতিভা ও কবি প্রকৃতির অনুযায়ী তাহার একটা তত্ত্ব হৃদয়ঙ্গম করিয়াছিলেন। এখানে বঙ্কিমের নিজেরই যে কথাগুলি উদ্ধৃত করিতেছি, তাহাতে 2টি বস্তুর প্রমাণ আছে। 1, বঙ্কিমচন্দ্রের কবি মানুষে শেক্সপিয়ারের প্রভাব। 2, সেই শেক্সপিয়ার ট্র্যাজেডির তিনি একটা অর্থ করিয়াছেন। কথাগুলি এই: এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ, সকলেরই এক একটি বহ্নি আছে, সকলেই সেই বহ্নিতে পুড়িয়া মরিতে চাহে, সকলেই মনে করে সেই বহ্নিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। কেহ মরে, কেউ কাঁচে বাঁধিয়া ফিরিয়া আসে। জ্ঞান বহ্নি, ধন বহ্নি, মান বহ্নি, রূপ বহ্নি, ধর্ম বহ্নি, ইন্দ্রিয় বহ্নি। সংসার বহ্নিময়, আবার সংসার কাঁচময়। যে আলো দেখিয়া মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যাই, কই তাহা তো পাই না, আবার ফিরিয়া বোঁ করিয়া চলিয়া যাই, আবার আসিয়া ফিরিয়া বেড়াই। কাঁচ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্মকে মানুষ নেত্রে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত? অনেকে জ্ঞান বহ্নির আবরণ কাছে ঠেকিয়া রক্ষা পায়। সক্রেটিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। রূপ বহ্নি, ধন বহ্নি,
মানবহ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা স্বচক্ষে দেখিতেছি। এই বহ্নির দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি। মহাভারতকার মানবহ্নি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন। জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। জ্ঞান বহ্নিজাত দাহের গীত প্যারাডাইস লস্ট ইনভার্টেড কমার মধ্যে। ধর্মবহ্নির অদ্বিতীয় কবি সেন্ট পল, ভোগবহ্নির পতঙ্গ অ্যান্টনি ক্লিওপেট্রা, রূপবহ্নির রোমিও ও জুলিয়েট, ঈর্ষাবহ্নির ওথেলো, স্নেহবহ্নিতে সীতা পতঙ্গের দাহজন্য রামায়ণের সৃষ্টি। বহ্নি কি আমরা জানি না। রূপ, তেজ, তাপ, ক্রিয়া, গতি এ সকল কথার অর্থ নাই। এখানে দর্শন হারি মানে, বিজ্ঞান হারি মানে, ধর্মপুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তাহা কি কিছু জানি না। তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়া বেরিয়া ফিরি। আমরা পতঙ্গ না তো কি? ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে কমলাকান্ত। উপরের ওই কথাগুলি হইতে বেশ বুঝিতে পারা যায় বঙ্কিমচন্দ্র মনুষ্য জীবনের ওই ট্র্যাজেডিকে পূর্ণ মাত্রায় স্বীকার করিয়াছেন। ওই বহ্নির আরতি তিনিও করিয়াছেন। পৃষ্ঠা 68। কিন্তু তিনি ঐরূপ দগ্ধ হওয়ার মাহাত্ম্য স্বীকার করেন নাই, বরং সেই বহ্নি হইতে রক্ষা পাইবার জন্য কাচের আবরণ চাহিয়াছেন। তিনি সেই ট্র্যাজেডির রসাস্বাদ করিয়াই চরিতার্থ হইতে পারেন নাই। তাহার কারণ তাহার সেই মর্ত জীবন প্রীতি, মৃত্যুকেই জীবনের আজ্ঞাবহ করিবার আকাঙ্ক্ষা। তিনি শেক্সপিয়ারের নাটকে সেই প্রবৃত্তির, সেই বহ্নির লীলা গভীর করিয়াই দেখিয়াছিলেন। শেক্সপিয়ারের দৃষ্টি পুরাপুরি অনুসরণ করিয়াছিলেন, কিন্তু তৎসত্ত্বেও নিরাশ হইতে চান নাই। ওই মৃত্যু হইতে রক্ষা পাইবার একটা বড় উপায় আছে, এই বিশ্বাস ত্যাগ করেন নাই। আমরা সে প্রয়াস দেখিয়াছি। বঙ্কিমচন্দ্র ওই প্রবৃত্তি ও তাহার পরিণাম কোনোটাকে ছোট করেন নাই, বরং পুরুষ জীবনের সেই শোকাবহ নিষ্ফলতাই তাহার কবি জীবনকে অভিভূত করিয়াছিল। বঙ্কিমচন্দ্র ওই প্রবৃত্তি জীবনেরও মূল সন্ধান করিয়াছিলেন। একেবারে সৃষ্টির আদি রহস্যে দৃষ্টি নিবদ্ধ করিয়াছিলেন। প্রবৃত্তিময় জীবনের দ্বন্দ্বকে তিনিও বড় করিয়া দেখিয়াছেন, কিন্তু আরও গভীরে। উহা সেই প্রবৃত্তি যাহার মতো প্রবল ও সর্বগ্রাসী পুরুষের জীবনে, মহদাশয় পুরুষের জীবনেও আর কিছু হইতে পারে না। সৃষ্টির আদি প্রবৃত্তিও তাহাই। তিনি সেই কাম প্রেমের দ্বন্দ্বকেই দেহ আত্মার দ্বন্দ্বরূপে মানুষের প্রবৃত্তি জীবনে সর্বোচ্চ স্থান দিয়াছেন, এবং উহাতেই যে জয়লাভ তাহাকে অর্থাৎ প্রেমকেই মৃত্যুর একমাত্র পরম ঔষধ বলিয়া দৃঢ় বিশ্বাস করিয়াছিলেন। এ প্রেম জীবনেরই দান, অতএব জীবন মূল্যহীন নহে। আর সকল প্রবৃত্তি রিপুমাত্র, কিন্তু এই যে প্রবৃত্তি, ইহাতে আত্মার সহিত দেহের দ্বন্দ্ব প্রথম হইতে বিদ্যমান থাকে, কোথাও সজ্ঞানে কোথাও অজ্ঞানে। এক ম্যাকবেথ ছাড়া শেক্সপিয়ারের সকল বড় ট্র্যাজেডিতেই ওই আত্মার পিপাসা, ওই প্রেমই কত রূপে কত অবস্থায় বিকারপ্রাপ্ত হইয়া সর্বনাশের হেতু হইয়াছে। সর্বত্র তাহার সমান প্রাধান্য লাভ করে নাই বটে, কোনো একটা অপর প্রবৃত্তির বেগ প্রবল হইয়াছে, কিন্তু আরও গভীরে উহাই প্রচ্ছন্ন হইয়া আছে। হ্যামলেটে এই প্রেম অন্তর্রুদ্ধ, ওথেলোয় মুগ্ধ, আত্মবিড়ম্বিত, অ্যান্টনিতে আত্মঘাতী, লিয়রে উহাই রূপান্তরিত। ওই এক প্রবৃত্তিকে বড় করিবার আরও কারণ, তিনি যেমন পুরুষকে সেই আত্মিক পিপাসায় কাতর করিয়া ট্র্যাজেডির দ্বন্দ্বকে বাহির হইতে আরও ভিতরে লইয়াছিলেন, তেমনি শুধুই পুরুষের শক্তি নয়, তাহার সহিত নারীর শক্তিকেও জীবনে একটা বড় স্থান দিয়াছিলেন। ওই দৃষ্টি আমাদের দেশেই সম্ভব। পুরুষের অন্ধ প্রবৃত্তির বেগ আমাদের জীবনে ওই নারীর দ্বারাই অনেক পরিমাণে দমিত ও প্রশমিত হয়। তাহার মোহিনী কামিনী মূর্তিও যেমন পুরুষের সে আদি প্রবৃত্তির ইন্ধন, তেমনি তাহার যে সর্বংসহা স্নেহময়ী কল্যাণী মূর্তি, তাহাও পুরুষের প্রমত্ততাকে শান্ত ও প্রকৃতিস্থ করে। তেমন মূর্তি ইউরোপের উন্মদা প্রকৃতির লীলায়
সাধারণত সুগোচর হইয়া উঠে না। অতএব বঙ্কিমচন্দ্র শেক্সপিয়র ট্র্যাজেডির সেই কাঠামোখানা, সেই বাস্তব গভীর প্রবৃত্তির দ্বন্দ্ব ও তাহার পরিণাম এবং এক দুর্গেয় নিয়তির দুর্লঙ্ঘ শাসন, এই কয়টিকে আশ্রয় করিয়া যে নূতনতর ট্র্যাজেডি রচনা করিলেন, তাহার মূল লক্ষণ হইতেছে এই দুইটি। প্রথমত, পুরুষের অন্ধ প্রবৃত্তি নয়, অতিশয় আত্মসচেতন এবং সেই কারণেই আরও দুর্বল, আরও অসহায় সেই কামপ্রেমের দ্বন্দ্ব। পৃষ্ঠা 69। আর সকল প্রবৃত্তির উপরে তিনি যে ওই কামপ্রেমের প্রবৃত্তিকে মুখ্য করিয়াছিলেন, তাহাতে জীব জীবনের সে মূল নিয়তিকে যেমন বরণ করা হইয়াছে, তেমনি জীবনকে শেক্সপিয়ারের মতো একটা আত্মজ্ঞানহীন দুর্বার প্রবৃত্তি লীলার দুর্ভেদ্য রহস্যরূপে উপস্থাপিত করা হয় নাই। শুধুই প্রকৃতি পারবশ্য নয়, পুরুষের সচেতন আত্মানুভূতিও তাহাতে আছে। দ্বিতীয়ত, তিনি সেই শক্তির লীলায় নারীকে একটা বড় অংশের অধিকারিণী করিয়াছেন। তাই তাহার ট্র্যাজেডিতে নায়কের যে পরিণাম সংঘটিত হইয়াছে, তাহা কেবল নায়কের কর্মফলই নহে, তাহাতে নায়কের কর্তৃত্বাভিমানী প্রবল হইতে পারে নাই। অতঃপর বঙ্কিমচন্দ্রের উপন্যাস ট্র্যাজেডিতে অধ্যাপক ব্র্যাডলি ধৃত সেই শেক্সপিয়রীয় ট্র্যাজেডির সংজ্ঞা প্রয়োগ করিয়া দেখিব। এই সংজ্ঞা অনুযায়ী এখানেও একটা শোকাবহ পরিণাম আছে এবং তেমন ঘটনা সচরাচর ঘটে না। সেই পরিণাম নায়কেরই পরিণাম। বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও তাহাই। নায়ক একজন উচ্চস্থানীয় ব্যক্তি হইবে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নায়ক রাজা, রাজপুত্র বা খুব বড় ইতিহাস প্রথিত বীর না হইলেও সকলেই সাধারণ হইতে উচ্চস্তরের পুরুষ। তারপর ওই নায়কের মৃত্যু হওয়া চাই। বঙ্কিমচন্দ্রের ট্র্যাজেডি কল্পনায় ঐরূপ মৃত্যু অত্যাবশ্যক নয়। এইখানে কল্পনার একটা মূলগত পার্থক্য আছে, পরে তাহা দেখিব। অধ্যাপক ব্র্যাডলি আরও একটি বিশেষ লক্ষণ উহাতে যোগ করিয়াছেন। সেই পরিণামের যে ঘটনা শৃঙ্খল, তাহা মুখ্যত নায়কেরই শক্তি ও অশক্তির দ্বারা গঠিত হয়, অর্থাৎ কোনো দৈব বা নিয়তির দাস সে নহে। এইখানেই সবচেয়ে বড় পার্থক্য। বোধহয় এই একটি কারণে বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডি অতিশয় স্বতন্ত্র। কিন্তু শেক্সপিয়রীয় ট্র্যাজেডির এই যে কয়েকটি লক্ষণের উপরে জোর দেওয়া হইয়াছে, ইহা দ্বারা ওই ট্র্যাজেডিগুলিকে একটি বিশেষ শ্রেণীভুক্ত করিয়া বিচার করা হইয়াছে। সেইরূপ বিচারের সাহিত্যিক প্রয়োজন যেমনই থাকুক, তাতে শেক্সপিয়ারের কবিকল্পনাকে গণ্ডিবদ্ধ করা হয়। কারণ যদি তাহাই হয়, তবে শেক্সপিয়ারের দৃষ্টি ব্যাপকভাবে মানব জীবনের উপরে প্রসারিত হয় নাই। তিনি এক শ্রেণীর ট্র্যাজেডি মাত্র রচনা করিয়াছেন। জীবনকে সেই ট্র্যাজেডির গণ্ডির মধ্যে দেখিয়াছেন। একটা ছাঁচ বা আদর্শ তাহার মনে নিশ্চয় ছিল, কিন্তু সেই ছাঁচের মধ্যেই কি তাহার মুক্ত স্বাধীন কবিদৃষ্টি জীবনকে ব্যাপক ও পূর্ণতার রূপে দেখে নাই? যে কর্ম মানুষ স্বেচ্ছায় করে, তাহাই কি শেষে তাহার একটা বড় বন্ধন হইয়া দাঁড়ায় না? তাহার সেই কর্তৃত্বের প্রতিবন্ধক হইয়া সেই কর্মই তাহার একরূপ নিয়তি হইয়া ওঠে না? একজন প্রসিদ্ধ ইংরেজ লেখিকাও লিখিয়াছেন, আওয়ার ডিডস আর লাইক চিলড্রেন দ্যাট আর বর্ন টু আস, দে লিভ অ্যান্ড অ্যাক্ট অ্যাপার্ট ফ্রম আওয়ার ওন উইল। Nay, nay, children may be strangled, 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 but deeds never. জর্জ এলিয়ট, রোমোলা, ইনভার্টেড কমার মধ্যে। অর্থাৎ সন্তান যেমন পিতামাতা হইতে স্বতন্ত্র জীবন যাপন করে, তাহাদের বশ্যতা স্বীকার করে না, আমাদের স্বকৃত কর্মণ্ডলাও সেইরূপ। একবার করিয়া ফেলিলে তাহার উপরে আর কোনো কর্তৃত্ব থাকে না। সন্তানকে যদি বা শিশু অবস্থায় হত্যা করা যায়, কর্মকে হত্যা করিবে কে? ইনভার্টেড কমা ক্লোজ। আমাদের ঋষিরাও বলেন, গহনা কর্মণ গতি, এটা ইনভার্টেড কমার মধ্যে। পৃষ্ঠা 70। অতএব শক্তিমান পুরুষের জীবনেও স্বকর্তৃত্বের অধিকার সীমাবদ্ধ। ওই কৃতকর্মগুলার যে বন্ধন, তাহাও এক প্রকার ডেস্টিনি বা অদৃষ্ট। শেক্সপিয়ারের মতো কবি যে তাহাকে কোথাও অস্বীকার করিবেন, এমন হইতে পারে না। তাহার নাটকগুলি
পড়িলে কি মনে হয় না যে নায়কের সেই পুরুষকার যত বড়ই হোক, তাহার ভিতরেও যেমন বাহিরেও তেমনি নিষ্ফলতার বীজ উপ্ত হইয়া আছে। নিয়তি, দৈব, কৃতকর্মগুলার নিজস্ব স্বাধীন গতি, এ সকলই সেই পরিণামের নিয়ামক নহে কি? বরং এতগুলা মিলিয়াই তো সেই পরিণামকে আরও ভয়াবহ করিয়া তোলে। এতগুলা কারণের মিলিত ফল যাহা, পুরুষের আত্মবল যে তাহারও অধিক, ইহাই তো তাহার গৌরব, ইহাই তো শেক্সপিরীয় ট্র্যাজেডির আধ্যাত্মিক সংকেত। কিন্তু ইউরোপীয় জীবনে ওই প্রবল প্রবৃত্তিমূলক পুরুষকার এতই প্রত্যক্ষ, শেক্সপিয়ারের নাটকেও তাহাই হইয়াছে, যে সেই কারণেই মরালিটি বা সু ও কুয়ের সংস্কার সেখানকার চিন্তায় একরূপ দুর্লক্ষ্য বলিলেই হয়। তাই অধ্যাপক ব্র্যাডলি শেক্সপিয়ারের সেই সর্বসংস্কারমুক্ত কল্পনার একটা মরাল অর্থ না করিয়া সুস্থ হইতে পারেন নাই। ওই যে নায়ক তাহার সকর্মেরই ফলভোগ করে, তাহার ভাগ্যের অধিপতি সে নিজের শাস্তি নিজেই বহন করে, তাহাতেই পুরুষের দুর্জয় আত্মাভিমানের মর্যাদা রক্ষা হয়। কিন্তু বঙ্কিমচন্দ্র অন্যরূপ বুঝিয়াছিলেন। তিনি ওইরূপ মরাল নয়, স্পিরিচুয়াল বা গভীরতর আত্মিক সিদ্ধিলাভকেই পুরুষের গৌরব বলিয়া বুঝিয়াছিলেন। তাই তিনি তাহার উপন্যাসগুলিতে নায়ক পুরুষকে ওই একটি সংকটে, অর্থাৎ অপরাশক্তি যে নারী, তাহার সহিত আত্মিক কামপ্রেমের দ্বন্দ্বে চরিত্রগত ও অবস্থাগত বিভিন্ন সংস্থানে স্থাপিত করিয়া এক নূতনতর ট্র্যাজেডি রচনা করিলেন। সেই ট্র্যাজেডি দুই কারণে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি হইতে স্বতন্ত্র। প্রথম, শেক্সপিয়ার বঙ্কিমচন্দ্রের মতো কোনো জিজ্ঞাসা বা সমস্যা চিন্তা করেন নাই, তাই তাহার কাব্য সৃষ্টিকাব্যের মতোই সীমাহীন রহস্যের আধার হইয়া আছে। দ্বিতীয়ত, ওই একই কারণে বঙ্কিমচন্দ্র শেক্সপিয়ারের মতো নির্লিপ্ত থাকিতে পারেন নাই। তাহার উপন্যাসগুলিতে নায়ক জীবনে যে ট্র্যাজেডি আছে, তাহার সহিত নিজের ব্যক্তি হৃদয়ের উৎকণ্ঠাও যুক্ত হইয়াছে। আমি সেই উপন্যাসগুলিতে তাহার কবি মানুষের অভিব্যক্তির যে ধারা নির্দেশ করিয়াছি, তাহা এই কারণেই সম্ভব হইয়াছে। এই দুই কারণেই বঙ্কিমচন্দ্রের উপন্যাসে শেক্সপিরীয় নাটকের মতো অত্যুৎকৃষ্ট নাটকীয় কল্পনার অবকাশ ঘটে নাই। অতঃপর আমি বঙ্কিমচন্দ্রের একটিমাত্র উপন্যাস হইতে বঙ্কিমী ট্র্যাজেডির স্বরূপ সন্ধান করিব। বিষবৃক্ষের নায়ক নগেন্দ্রনাথের মৃত্যু ঘটে নাই, কিন্তু তাই বলিয়া বিষবৃক্ষ কি বঙ্কিমী আদর্শের একখানি উৎকৃষ্ট ট্র্যাজেডি নয়? শেক্সপিরীয় ট্র্যাজেডির অধ্যাপক ব্র্যাডলি ধৃত সংজ্ঞা অনুসারে উহা সত্যকার ট্র্যাজেডি নয়, কারণ উহার নায়ক যে অত বড় আত্মপরিচয় বা দুষ্কৃতি চেতনার পরেও বাঁচিয়া থাকিতে পারিল, তাহাতে প্রমাণ হইতেছে যে উহার সেই ট্র্যাজেডি সম্মত চরিত্র মহিমা নাই। সে যেন সংসারের সহিত, সেই দুর্ভাগ্য শক্তির সহিত সন্ধি করিয়া তাহার ওই ঘৃণ্যতম পরাজয়কে মানিয়া লইল। কিন্তু এমন কথাও বলা যাইতে পারে যে মৃত্যুবরণই পুরুষ আত্মার একমাত্র গৌরব নয়, তাহাতে পুরুষের যে জয়লাভ হয় তাহাই আত্মার নিঃশ্রেয়স নয়, অন্য গৌরবও আছে। প্রেমের নিকটে আত্মসমর্পণের গৌরব। বিষবৃক্ষের যে ট্র্যাজেডি, তাতে শেক্সপিরীয় লক্ষণও যেমন আছে, তেমনি সে ট্র্যাজেডির বিষ বিসর্পের অতি সান্নিধ্যে কবি একটি অমৃতবর্তিকাও স্থাপন করিয়াছেন। সূর্যমুখীর প্রতিপ্রেম, সেই অমৃতই নগেন্দ্রনাথের মৃত্যু নিবারণ করিল। কাহিনীর ওই ক্ষুদ্র পরিধির মধ্যে কবি বঙ্কিম মানবী হৃদয় সাগর মন্থন করিয়া দারুণ বিষ ও শীতল অমৃত দুই প্রবাহিত করিয়াছেন। তাহাতে আর কিছু না হোক, মানুষের জীবন সত্যকে একটা পূর্ণতর রূপে প্রতিষ্ঠিত করা হইয়াছে। অথচ ট্র্যাজেডির ভীষণতা তাহাতে কিছুমাত্র হ্রাস হয় নাই, বরং আরও দীপ্তোজ্জ্বল হইয়া উঠিয়াছে। পাঠান্তে একদিকে কুন্দ, হীরা, অপরদিকে সূর্যমুখী ও নগেন্দ্রনাথ, এই দুয়ের কোনো পক্ষের পরিণাম কম শোচনীয় বলিয়া মনে হয় না। একদিকে হীরার প্রবল প্রবৃত্তিবেগ, নারী হৃদয়ের সে বিপ্লবাগ্নি, অপরদিকে আর দুই নরনারীর উভয়েরই ক্ষণিক আত্মভ্রষ্টতা। এই দুয়ের মধ্যে পড়িয়া এক অতি নিরপরাধ, অতি সরল, কুসুম কোমল মানবদহিতার যে হৃদয়ভেদী পরিণাম, তাহার মতো সর্বাঙ্গ সম্পন্ন ট্র্যাজেডি আর কি হইতে পারে? শেক্সপিরীয় ট্র্যাজেডির তুলনায় এই উপন্যাসের অতি সামান্য, নিতান্তই এক ক্ষুদ্র পরিবেশে আমরা যে ঘটনা চরিত্র ও নিয়তি জটিল কাহিনী জাল রচিত হইতে দেখি,
তাহাতে সেই শেক্সপিরীয় ট্র্যাজেডি রস মাত্রাভেদে নিশ্চয় আছে, উপরন্তু আরও কিছু আছে। উভয়ে মিলিয়া এমন একটি রসের সৃষ্টি হইয়াছে যাহাকে সম্পূর্ণ অভিনব বলা যাইতে পারে। বিষবৃক্ষের বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়, তথাপি এই কয়টি কথা বলিতে হইল। তাহার কারণ অধ্যাপক ব্র্যাডলির সংজ্ঞা অনুসারে উহা যে খাঁটি ট্র্যাজেডি, অন্তত শেক্সপিরীয় ট্র্যাজেডি হয় নাই, ইহা মানিতে হইবে। নায়ক নগেন্দ্রনাথের চরিত্র যে কত দুর্বল তাহা আমরা পূর্বে বলিয়াছি। নগেন্দ্রনাথ বাঁচিয়া গেল, মরিল কুন্দ, তথাপি নগেন্দ্র স্বকর্মের ফল ভোগ করিল না। কিন্তু তাই বলিয়া বিষবৃক্ষের ট্র্যাজেডি যে ক্ষুণ্ণ হইয়াছে তাহাও নহে, বরং ইহাই দেখি যে ঐরূপ মৃত্যুই পুরুষের একমাত্র শোকাবহ পরিণাম নয়। বিষবৃক্ষ উপন্যাসে ইনভার্টেড কমার মধ্যে সকর্ম ফলভোগ পুমান ইনভার্টেড কমা ক্লোজ, এই বাক্য যেমন আর একটা অর্থে সত্য হইয়াছে, তেমনি দৈব ও ঘটনার দুঃছেদ্য কার্যকারণ শৃঙ্খলও সেই ট্র্যাজেডিকে গড়িয়া তুলিয়াছে। আরও একটা বড় প্রভেদ আছে। এই ট্র্যাজেডিতে পুরুষের পৌরুষ মহিমার পরিবর্তে নারীর প্রেম শক্তির গৌরব ঘোষণা আছে। সেই শক্তির কাছে পুরুষের পরাজয় তাহার আত্মাভিমানের পক্ষে লজ্জাকর বটে, কিন্তু তাহার গভীরতর আত্মচেতনায় সেই প্রেমের নিকটে পরাজয় স্বীকারে কি মর্ত্যজীবনের নিঃসংশয় নয়? উহাই সেই শেক্সপিয়ারের ট্র্যাজেডির নিরন্ধ অন্ধকারে একটা আলোকের আশ্বাস। এই নারী প্রেমের অমৃতরশ্মি শেক্সপিয়ারের নাটকেও আছে। সেখানেও কর্ডেলিয়া, ডেসডিমোনা আছে, কিন্তু পুরুষের দুরন্ত প্রবৃত্তির ঝটিকা অন্ধকার তাহাকে হয় নির্বাপিত নয় ম্লান করিয়া দিয়াছে। অতএব বঙ্কিমচন্দ্র শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির এক প্রান্তে এই যে একটি পার বুনিয়া দিয়াছেন, তাতে অধ্যাপক ব্র্যাডলিকৃত সমালোচনা অপেক্ষা সেই ট্র্যাজেডির অধিকতর মর্মগ্রাহিতাই প্রকাশ পাইয়াছে। পৃষ্ঠা ৭২। ৪. আমি বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির একটা পরিচয় শেষ করিলাম। এই বক্তৃতা উপলক্ষে ইহার অধিক বিস্তারিত আলোচনার অবকাশ নাই। ইহাতে কবি বঙ্কিমের কাব্যকল্পনা ও কাব্যগুলির সাক্ষাৎ পরিচয়ের পরিবর্তে আমি আমারই বিদ্যা, বুদ্ধি ও পাণ্ডিত্যের পরিচয় দিয়াছি। বঙ্কিমকে আমি যে সম্পূর্ণ ও অভ্রান্তভাবে বুঝিয়াছি এমন কথা বলিবার স্পর্ধা আমার নাই। আমি জানি আমার এই সমালোচনা শাস্ত্রমত সম্পূর্ণ হইল না। উপন্যাসগুলির গঠন, তাহাদের নির্মাণ কৌশল, বঙ্কিমী উপন্যাসের কয়েকটি বিশেষ ভাবগ্রন্থি প্রভৃতি অনেক কিছুই আলোচিত হইল না। কিন্তু যাহারা এই বক্তৃতাগুলি ধৈর্য সহকারে শুনিয়াছেন তাহারা নিশ্চয়ই লক্ষ্য করিয়া থাকিবেন আমি একটি বিশেষ দিক হইতে এই আলোচনা করিয়াছি, কবি মানুষের দিক। আশা করি সেই দিকটির আলোচনা এই বক্তৃতাগুলিতে আমি সম্পূর্ণ করিতে পারিয়াছি। এখানে এই পর্যন্ত করিলাম। অপর দিকগুলি যদি ইতিমধ্যে মেয়াদ না ফুরায় একখানি গ্রন্থে সবিস্তারে আলোচনা করিবার ইচ্ছা আছে। উপস্থিত ইহাই আপনাদের নিকটে আমার কৈফিয়ত। সর্বশেষে সাধারণভাবে কবি বঙ্কিম সম্বন্ধে কয়েকটি কথা বলিয়া এই আলোচনা শেষ করিব। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ট্র্যাজেডির কাব্যরস যেমনই হোক, তাহাতেও সেই চিরন্তন সত্যই সকল বহিরাবরণ ভেদ করিয়া উদ্ভাসিত হইয়াছে। পুরুষ আত্মার জয় বা পরাজয় কোনোটাই জীবনের শেষ কথা নয়, সেই সংগ্রামও সত্য নয়। সকলই শেষ পর্যন্ত একটা মায়া বা দুঃস্বপ্ন বলিয়াই মনে হয়। কিন্তু একটা বস্তু সেই মিথ্যা, সেই মায়াকে, জীবনের ওই প্রহেলিকাকেও অর্থপূর্ণ করিয়াছে, তাহা প্রেম। সেই প্রেমের বিকার বা বিমূঢ়তাই সকল ব্যর্থতার নিদান। এই বাণী বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিতে নিরাশা ও সংশয়ের অন্ধকার ভেদ করিয়া মেঘান্তরালচ্যুত সূর্যরশ্মির মতো নানা ছন্দে ও নানা রূপে আত্মপ্রকাশ করিয়াছে। অতএব শ্রেষ্ঠ কবিকর্মের যে লক্ষণ একজন মনীষী ইংরেজ সমালোচক নির্দেশ করিয়াছেন, বঙ্কিমচন্দ্রের কাব্যগুলির নামে তাহা দাবি করা অসঙ্গত হইবে না। যথা: দ্য সুপ্রিম আর্টিস্ট is not he who reproduces the commonplace and the trivial, trivial, but he who gives bodily forms to the novel's capacities of man, to the thought which wanders through eternity,
দ্য থট থেকে এটি মিটি ইনভার্টেড কমা, টু দ্য উইল হুইচ ব্রেকস দ্য ওয়ে থ্রু এভরি অবস্টাকল, টু দ্য লাভ দ্যাট ট্রায়াম্পস ওভার ডেথ ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে সিই ভগান VAUGHAN, টাইপস অফ ট্র্যাজিক ড্রামা PP 9-10 ব্র্যাকেট ক্লোজ। বঙ্কিমচন্দ্র তার উপন্যাস কাব্যে শুধুই পুরুষ নয়, পুরুষ ও নারীর যুগ্ম জীবনে ওই প্রেমের দুরূহ তপস্যাকে এবং তাহা হইতেই দ্য থট দ্যাট ওয়ান্ডার্স থ্রু এটার্নিটি ইনভার্টেড কমার মধ্যে সেই ভাববস্তুকে শরীরই করিয়া তুলিয়াছে, অর্থাৎ জীবনেরই জবানিতে মানুষের দেহাধিষ্ঠিত প্রাণ মনের সলিল মরুত ও মৃত্তিকায় তাহার প্রতিমা গড়িয়াছেন। এই জন্যই তাহার উপন্যাস রোমান্সও নয়, নভেলও নয়, তাহা উপন্যাসের আকারে শেক্সপিরীয় আদর্শের নাটক। আবার তাহার ট্র্যাজেডি কল্পনায় নরনারীর চরিত্র সৃষ্টিতে অন্তর্যামীর মতো যে কবিদৃষ্টির পরিচয় আছে, সে দৃষ্টি একাধারে বস্তুবেদী ও তত্ত্বসন্ধানী। জীবনের সেই বাস্তবকেই, মানুষের পশু জীবনের বাস্তবকে নয়, মহৎ জীবনের বাস্তবকে এমন গভীর করিয়া দেখা আমাদের সাহিত্যে শুধুই বিরল নয়, এরূপ অভাবনীয় বলিয়াই হয়। পৃষ্ঠা ৭৩। একরূপ অভাবনীয় বলিলেই হয়, তার কারণ এ সাহিত্য গানের সাহিত্য, সর্বত্র ভাবরস বিগলিত, জীবন জিজ্ঞাসা নয়, জীবন বিস্মৃতি ইহার পরমার্থ। এ জাতির পক্ষে জীবনের তরঙ্গমুখর খরস্রোতে ঝাঁপ দিয়া তাহার আদি অন্ত নিরূপণ নিতান্তই নিরর্থক। জ্যোৎস্না কাশস্থলে নিস্তরঙ্গ নদীবক্ষে তরি বাওয়া, বুক জলে দাঁড়াইয়া জলকেলি করা, অথবা কুলে বসিয়া বৃন্দাবনী আবেশে বংশীবাদন, ইহার অধিক তাহার সহ্য হয় না। কীর্তি নয়, কীর্তনই তাহার প্রাণের আরাম। এহেন জাতির সাহিত্যিক প্রতিভা কেমন হওয়া স্বাভাবিক তাহা সহজেই অনুমেয়। বাংলার মাটিতে ওই একটিমাত্র সাহিত্যিক দেওদার বৃক্ষ জন্মিয়াছিল, তাল আছে, তমালও আছে, কিন্তু পার্বত্য মহীরুহ ওই একটি। এরূপ পুরুষ প্রতিভা বাংলা সাহিত্যে আর উদয় হয় নাই, তাই বিমূঢ়তা স্বাভাবিক। কিন্তু সেই বিমূঢ়তাই যদি পাণ্ডিত্যের লক্ষণ হয়, তবে তেমন পাণ্ডিত্যের সম্মান রক্ষার জন্য বঙ্কিম প্রতিভাকে ছোট হইতেই হইবে, কারণ সেই সকল পণ্ডিত উদ্বাহু হইলেও বঙ্কিমচন্দ্রের উন্নত স্কন্ধের নাগাল পাইবে না। এই বক্তৃতায় আমি উপন্যাসগুলির যে পরিচয় দিয়াছি, তাহা নানা কারণে সুবিস্তারিত ও সুবিচারিত হইতে পারে নাই, তাহা বলিয়াছি। যে সকল তত্ত্বের উত্থাপন করিয়াছি, তাহার পূর্ণতর ব্যাখ্যার প্রয়োজন ছিল, এবং উপন্যাসগুলি হইতে তাহার সাক্ষাৎ প্রমাণ আরও অধিক উদ্ধৃত করিলে ভালো হইত। আরও অনেক ত্রুটি ইহাতে আছে, তথাপি আমি ওই উপন্যাসগুলি হইতে যে একটা জগৎ আপনাদের চিত্তে প্রতিভাত করিবার উদ্যম করিয়াছি, তাহার মতো কিছু বাংলা সাহিত্যে আর কোথাও নাই। ইহা সাহিত্যরসিক সজ্জন মাত্রেই স্বীকার করিবেন। ওই জগতে আমাদের চিত্ত একটা উচ্চ ভূমিতে বিচরণ করে এবং জীবনের এমন এক রহস্য গভীর এবং অপূর্ব অনুভূত অথচ প্রাণমনের গূঢ়তম উৎকণ্ঠা সঞ্চারী রূপের সম্মুখীন হয়, যাহার মতো এ সাহিত্যে আর কোথাও নাই। বঙ্কিমচন্দ্রের ওই নাটকীয় কল্পনাকে আমি যে শেক্সপিরীয় ট্র্যাজেডির সহিত তুলনা করিয়াছি, তাহা যদি কোনো অংশে যথার্থ হইয়া থাকে, তবে ইহাও স্বীকার করিতে হইবে যে এত বড় মর্যাদা বাংলা সাহিত্যে আর কোনো কাব্য দাবি করিতে পারে না। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ও শেক্সপিয়ারের নাটকে তারতম্য অল্প নহে, আমি তাহা বারবার স্বীকার করিয়াছি। তবু ওই যে তুলনা সম্ভব হইয়াছে, তাহাতে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সমালোচনাও যে স্তরে উঠিতে পারে, সেইগুলিকে অবলম্বন করিয়া জীবন ও কাব্যের মধ্যে যে ধরনের অন্তরঙ্গযোগ আবিষ্কার করা যায়, এক কথায় কাব্য জিজ্ঞাসাকে যেরূপ জীবন জিজ্ঞাসায় পরিণত করা যায়, সমালোচনার সেই অবকাশ বাংলায় ওই বঙ্কিম সাহিত্যেই আছে। আমি তাহারই একটু আভাস দিলাম। উপসংহারে একদা বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির যে কাব্য পরিচয় আমি একটি কবিতায় লিপিবদ্ধ করিয়াছিলাম, তাহাই আপনাদিগকে শুনাইয়া এই আলোচনা শেষ করিব। কবিতাটি এই পঞ্চম বক্তৃতাটি এখানে শেষ হলো। এবার পরে ওই কবিতাটি পাঠ করব।
আমি কবিতাটি পাঠ করছি। পৃষ্ঠা ৭৪। বঙ্কিমচন্দ্র। ১। বাঁশি আর বাজিল না কতকাল অজয়ের কূলে, কীর্তনের সুরে শুধু ভরি উঠে আকাশ বাতাস। বাঙালার দেশ সব গানে প্রেমেরই সে দীর্ঘ হাহাশ্বাস। নদীয়ার নদীপথে মরমরিল বঞ্জুল মঞ্জুলে, তেজিয়া তমাল তলে রাধা জালে তুলসীর মূলে। প্রাণের আরতি দ্বীপ আখির সে বিলোল বিলাস, ভুলিয়াছে কাঁদে আর হরিনাম জপে ১২ মাস। কল্পবৃক্ষে ফোটে প্রেম, ফোটে না সে মনের মুকুলে, এমনি সে সারা বঙ্গ অঙ্গে পড়ি হরিনামা বলি। বাদল বসন্ত নিশি গোঙাইল উদাসীন সুখে, রাখালের বেণুরবে গোঠে মাঠে কাননে কান্তারে। ধবনিল যে মধুগীতি তাহারি সে সরস ঝঙ্কারে। কুচিত কুচিত কয়হস্যু কয়রি কৃচিত কৃচিত উন্মনা কেহ, ঘটে বাড়ি উঠিল উছলি। গাঁথিতে পূজার মালা কোন ব্যথা গুমরিল বুকে। ২। মুক্তবেণী জাহ্নবীর ক্রমে লুপ্ত হল সরস্বতী। শাস্ত্র বালুকার বাঁধে মন্ত্রে তন্ত্রে শুকাইল শেষে। প্রাণের সে প্রীতি সহজিয়া এমন মাটির দেশে। জীবনের ছাঁচে কেহ গড়িল না প্রেমের মূরতি। মাতা পুত্র পিতা আছে, আছে পতি আর আছে সতী। দম্পতি নাহিক কোথা, নারী শুধু সহচরী বেশে। পতির চিতায় উঠে বৈকুণ্ঠের সুদূর উদ্দেশে। পুরুষ স্বামী শুধু, নাহি তার প্রেমে অধোগতি। সন্ধ্যা হলে শঙ্খ বাজে গৃহে গৃহে মন্দিরে মন্দিরে। ঘাট হতে ঘরে ফিরে দীপ জ্বালে তরায় বধূরা। একে একে উঠে আসে তারাকারা আকাশের তীরে। একে একে উঠে আসে তারকারা আকাশের তীরে। সমীরণ শশে মৃদু, ফুলগন্ধে রজনী মধুরা। নিদ্রার নিশীথ স্বপ্নে জেগে ওঠে বিরহ বিধুরা। জিয়াইতে মৃত প্রেম তনু তার বিজনিয়া ধীরে। পৃষ্ঠা ৭৫। ৩। এমনি কাটিল যুগ, যুগান্তের নিশা অবসানে। দক্ষিণা পবন সাথে ভগীরথী বহিল উজান। দুয়ারে দাঁড়ালো সিন্ধু, তার সেই আকুল আহ্বান। স্বপনেরে ছিন্ন করি কি বারতা বিতরিল প্রাণে। উচ্ছ্বসী উঠিল ঢেউ বাধা ঘাটে সোপান পাষাণে। কুল যে অকুল হল পিপাসার নাহি পরিমাণ। আকাশ আসিল নামি অন্তরিক্ষে কারা গায় গান। দেবতা কহিল কথা চুপি চুপি মানুষের কানে। স্বপনে ছিল না যাহা ধরা দিল তাই জাগরণে। পুরুষের চোখে রূপ
হরচক্ষে উমা হৈমবতী, সে নহে কিশোরী বালা, শ্যাম শোভা নবীনা ব্রততী। ননু আ বদনী, ন নয় হস্যু ইয় আকার, ব দ নয় দীর্ঘী। ননু আ বদনী রাধা, যমুনায় গাগরী ভরণে। সেরূপের ধ্যান লাগি, যোগী করে শ্মশানে বসতি। পান করে কালকূট মহাসুখে, ডরে না মরণে। 4 সতত স্বাধ্যায়শীল আত্মভোলা গৃহী ব্রহ্মচারী, পুঁথি হতে চোখ তুলি একদা সে নিজ নারী মুখে। নেহারি কিসের ছায়া, জলাঞ্জলি দিল সব সুখে। ক্ষুধায় আকুল হলো প্রাণ যার ছিল নিরাহারী, গৃহ যার স্বর্গ ছিল সেও সাজে পথের ভিখারি। মজিল শেফালি ফেলি রাগ রক্ত রূপের কিংসুকে, মন্দারের মালা ছিঁড়ি 80 বিষ তুলি নিল বুকে। যত জ্বালা তত সুখ, তত ঝরে নয়নের বাড়ি। সর্বত্যাগী বীর যুবা, আত্মজয়ে করি প্রাণপণ। সকল সাধনা তার বলি দিবে নারী পদমূলে। মৃত্যুর অনলে শেষে সেই দাহ করিল নির্বাণ। নিজেরই সে পত্নী, তবু আজ দূর দেবীর সমান। কিছুতে দিবে না ধরা, পতি প্রেম গিয়েছে সে ভুলে। তারি লাগি রাজা রাজ্য ঘুচাইল, সর্বস্ব আপন। 5 বাল্য প্রণয়ের সুধা, বিষ হলো নবীন যৌবনে। সাঁতারি অগাধ জলে দোহে মিলি, করিল উপায় নির্ভয়ে ডুবিল যুবা। আর জন দেখে ভয় পায়, পুরুষ মরিল নারী ফিরে চলে পতির ভবনে। পৃষ্ঠা 76। শিবিরে নামিলে সন্ধ্যা, অন্ধকার মনেও ভুবনে। কেন বা মরিবে প্রিয়, ইনভার্টেড কমার মধ্যে, প্রণয়িনী কাতরে সুধায়। হেন কালে কার ছায়া হেরি, বীর মুহু মুড়ো ছায়। মরিতেই হবে, ইনভার্টেড কমার মধ্যে, বলি হানে কর ললাটে সঘনে। এ নহে কবির ভ্রম, নহে চন্দ্র পথের পল্ললে। অথবা সে মৃত্যুলোভী পতঙ্গের নববহ্নি স্তুতি। যেই শক্তি নারী রূপা, বিধি বিষ্ণু হরের প্রসূতি। সেই পুনঃ নিবসিল পুরুষের চিত্ত শতদলে। জীবনেরই যজ্ঞে সেজে সাহা মন্ত্রে, 6 বয় আকার হয় আকার, সাহা মন্ত্রে প্রাণের আহুতি। মরা গাঙে ডাকে বান, মৃত্যু মাঝে অমৃত উথলে। 6 আধার শ্রাবণ রাতে কাঁদে কেবা আর্দ্র বায়ুশ্বাসে। ধুলায় ধূসরস্তনী প্রিয় প্রাণহন্তি পাগলিনী। পতিরে করিতে সুখী অশ্রুহীনা কোন অভাগিনী। নিমিলিত আখি মুখ বিষ নীল, সুখ হাসি হাসে। শারদিয়া জ্যোৎস্না রাতি, ভরা নদী স্রোতে তরি ভাসে। তারি পরে কাঁদে বিন, স্বপ্নে তাই শোনে নিশিথিনী। ভৈরবী পালিতা যেই
কামে প্রেমে সমউদাসিনী, কি স্নেহে মশানে তার ভাগ্যহত স্বামীকে কি স্নেহে মশানে তার ভাগ্যহত স্বামীকে সম্ভাসে। মাঠ বাট গোষ্ঠ হতে এ বঙ্গের জীবন জাহ্নবী, বহিল উজানে পুনঃ সুদুর্গম দূর হিমাচলে। যেথায় তারকা তলে দেওদার নমেরু অটবী, রতি বিলাপের গাথা স্বরে আজও শিশিরের ছলে। হর তবু হেরে যথা মুগ্ধ নেত্রে গৌরী মুখচ্ছবি, বঙ্কিমচন্দ্রের কলা ভালে তার অনিমেষে জলে। বঙ্কিমচন্দ্র এই গল্প কবিতাটি এখানে শেষ করলাম। বঙ্কিম বরট, বঙ্কিমচন্দ্র, পৃষ্ঠা ৭৯। বঙ্কিম প্রসঙ্গের আরম্ভে নর নারায়ণ নরোত্তম ও সর্বশেষে দেবী সরস্বতীকে নমস্কার করিয়া জয়োচ্চারণ করি। ইহার কারণ বঙ্কিম যে জীবনব্যাপী তপস্যা করিয়াছিলেন তাহাতে এই চারি দেবতারই উপাসনা ছিল। এই জন্যই আজ তাহাকে বিশেষ করিয়া স্মরণ করি। আজ আমরা তাহার প্রাণের মর্মটি বুঝিতে চেষ্টা করিব। তিনি যে ভাষার মন্দির গড়িয়াছিলেন তাহার কারুশিল্পের বিশ্লেষণ আজ করিব না। সেই মন্দিরের মধ্যে তিনি নিজের প্রাণ উৎসর্গ করিয়া যে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করিয়াছিলেন তাহারই আরতি করিব। বঙ্কিমের সাহিত্য সাধনার প্রেরণা যোগাইয়াছিল প্রত্যক্ষভাবে স্বজাতি, স্বদেশ ও স্বসমাজ, এবং পরোক্ষভাবে মানবের অদৃষ্ট ও মনুষ্যত্বের আদর্শ সন্ধান। যে জ্ঞান তত্ত্বমাত্র, যে ধর্ম শুষ্ক তর্কমাত্র এবং যে কাব্য আর্ট মাত্র, বঙ্কিম তাহাকে বরণ করেন নাই। বুঝিতেন না বলিয়া নয়, তিনি তাহা চান নাই, তাহার প্রাণ নিষেধ করিয়াছিল। যে ধর্ম মানুষের সত্যকার প্রকৃতি বা চরিত্রগত স্বধর্ম, যাহা জীবনের সর্ববিধ প্রয়াসের মধ্যে সার্থক হইতে চায়, যে ধর্ম জ্ঞান ভক্তি প্রেম ও কর্মের সঙ্গতি রক্ষা করিয়া পূর্ণ মনুষ্যত্ব সাধনের উপায়, বঙ্কিম তাহাকেই বরণ করিয়াছিলেন। আবার যে দেশ, যে জাতি ও যে কুলে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, সেই দেশের ইতিহাস, সেই জাতির সাধনা, সেই সমাজের ধর্মকে উদ্ধার করাও তাহার জীবনের ব্রত ছিল। নিজের মহতী প্রতিভা তিনি তদর্থে উৎসর্গ করিয়াছিলেন। তিনি সরস্বতীকে সেবায় প্রসন্ন করিয়া শ্রেষ্ঠ বর লাভ করিয়াছিলেন, অথচ নর নারায়ণ ও নরোত্তমকে কদাপি বিস্মৃত হন নাই। আজ সমাজ, ধর্ম, নীতি কিছুরই জন্য আমাদের চিন্তা নাই। শিক্ষিত বাঙালি এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আত্মরক্ষার জন্য যে চিন্তাশক্তি ও হৃদয় বলের প্রয়োজন তাহা অতিশয় ক্ষীণ হইয়া আসিয়াছে। অন্ন ও শাস্ত্র, এই দুইটি প্রাথমিক প্রয়োজন সাধনেও আমরা পূর্বাপেক্ষা নিরুপায়। উচ্চ চিন্তার পরিধি অতিশয় সংকীর্ণ হইয়া পড়িয়াছে। সাহিত্যের নামে যাহা করিতেছি তাহা দুর্বল চিত্ত অশিক্ষিতের আত্মপ্রসাদ মাত্র। রাজনীতির সঙ্গে স্বধর্মের যোগ সাধন করিতে পারি নাই। ঘোর অচৈতন্য অবস্থায় বৃথা হাত পা ছুড়িতেছি। সকল চিন্তা ও সকল কর্মের মূলে যে আত্মজ্ঞান, ধর্মবল ও পৌরুষের প্রয়োজন, তাহারই একান্ত অভাব হইয়াছে। আমরা জাতীয় সাধনার ধারা হারাইয়াছি, ইতিহাস ভুলিয়াছি। ১৫০ বৎসর পূর্বেও যে সহস্র বৎসরের ইতিহাস আছে, তাহার মধ্যে আমাদের জাতীয় প্রকৃতির পরিচয় কিরূপ, উত্থান ও পতনের কোনো নিয়ম বা হেতু রহিয়াছে, কীর্তি বা অপকীর্তির পরিণাম কি, এক কথায় আমরা কি ও কে, তাহা একেবারে ভুলিয়াছি। এজন্য আমরা স্বধর্মভ্রষ্ট হইয়াছি এবং বিদেশি জ্ঞান বিজ্ঞানের বিচ্ছিন্ন বাক্য সমষ্টির তাড়নায় প্রতি ১০ বৎসর
পলকে প্রলয় জ্ঞান প্রতি 10 বৎসর পলকে প্রলয় জ্ঞান করিয়া প্রভুল মন্বন্তর মুখে ভাসিয়া চলিয়াছি। তাই আজ বঙ্কিমের যুগ ও বঙ্কিমকে জানিতে ইচ্ছা হয়। বঙ্কিমের চরিত্র ও প্রতিভায় সেই যুগের বাঙালি হিন্দুর আত্মজাগরণের প্রয়াস ফুটিয়া উঠিয়াছিল। মৃতকল্প জাতির সুপ্ত প্রাণশক্তি ও অধ্যবসায় এই যুগন্ধর ব্যক্তিকেই বিশেষ করিয়া আশ্রয় করিয়াছিল। এখানে মূল সংস্কৃত শ্লোকটির অর্থ রক্ষা করি নাই, তজ্জন্য পণ্ডিতগণ যেন ক্ষুণ্ণ না হন। গ্রন্থকার। পৃষ্ঠা 80। বাঙালি যদি কখনো আত্মপ্রবুদ্ধ হয়, তবে যতই দিন যাইবে ততই বঙ্কিম প্রতিভার এই দিকটার প্রতি তাহার শ্রদ্ধা উত্তরোত্তর বাড়িবে। বঙ্কিমকে সে ভালো করিয়া বুঝিবার জন্য চেষ্টিত হইবে। কেবল সাহিত্য স্রষ্টা বঙ্কিমকে নয়, খাঁটি দেশপ্রেমিক আধুনিক বাঙালি জাতির ঋষিকল্প শিক্ষাগুরু দৈবী প্রতিভার অধিকারী বঙ্কিমকে চিনিয়া লইবে। সে যুগে পশ্চিমের সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠ সম্পর্কের ফলে ইংরেজি দর্শন, বিজ্ঞান, সাহিত্য ও ইতিহাসের প্রচণ্ড প্রভাবে বিস্মিত ও সচকিত বাঙালি সন্তানের যে নবজাগরণ ও ভাবান্তর উপস্থিত হইল, তাহার ফলে সে সনুষ্ঠিত পরধর্মে ইনভার্টেড কমার মধ্যে শয়ব নয়হস্য মূর্ধন্য ঠয় হস্যি ট সনুষ্ঠিত পরধর্মের প্রতি অবশ্যে আকৃষ্ট হইয়া পড়িল। সেই আধ্যাত্মিক সংকটে সত্যপিপাসু শিক্ষিত বাঙালির অনেকেই সহজলভ্য পন্থায় গা ভাসাইবার উপক্রম করিলেন। চুপ করিয়া থাকিবার সময় সে নয়। স্বসমাজ ও স্বধর্মের নিদারুণ অধোগতি তখন চাক্ষুষ হইয়া উঠিয়াছে। সত্যসন্ধ চিন্তাশীল পুরুষের মনে তখন একটা প্রবল কর্তব্যের তাগিদ আসিয়াছে। ইউরোপীয় যুক্তিবাদ, বিজ্ঞানের নির্ভীক তথ্য সমুচ্চয় এবং তাহারই আলোকে এক অভিনব মানব ধর্মের আদর্শ প্রাচীন বিশ্বাসের মূল পর্যন্ত বিচলিত করিয়া তুলিল। বিশ্বাস বলিতেছে এই জন্য যে তখন চিন্তাশক্তি লোপ পাইয়াছে, বিচার বুদ্ধি অন্ধ সংস্কারে পরিণত হইয়াছে। জাতীয় সাধনার অন্তর্নিহিত তত্ত্বগুলির সঙ্গে জ্ঞানবৃত্তি বা প্রাণবৃত্তি কোনোটারই আর জীবন্ত যোগ ছিল না। এজন্য এই বীর্যবান পরধর্মের সংক্ষিপ্ত মুক্তিপন্থাই উদার, প্রশস্ত ও সুগম বলিয়া মনে হইল। জাতির পক্ষে ইহাই হইল কঠিন সংকট, তথাপি সে ভালোই হইল। এইরূপ সংকটেরই প্রয়োজন ছিল, কিন্তু সংকটকে কল্যাণে পরিণত করিবার মতো মনীষা ও হৃদয় বলের প্রয়োজন। বঙ্কিমের মধ্যে আমরা সেই দুর্লভ প্রতিভার পরিচয় পাই। বঙ্কিম ইউরোপীয় সভ্যতা ও সাধনার ধারা শ্রদ্ধার সহিত বিচার করিয়াছিলেন। এই প্রভাবের প্রত্যক্ষ প্রমাণ তাহার যাবতীয় রচনা ও সাহিত্য সৃষ্টির আদর্শে পরিস্ফুট হইয়া রহিয়াছে। কিন্তু সেই প্রভাবে প্রভাবান্বিত হইলেও তিনি তাহাকে যতটুকু সত্য বলিয়া মানিয়াছিলেন, ঠিক ততটুকুই হিন্দুর সাধনা ও সভ্যতারও অন্তর্ভুক্ত করিয়া দেখিবার চেষ্টা করিয়াছিলেন। ইহাই বঙ্কিম প্রতিভার বৈশিষ্ট্য। এই জন্যই ইউরোপীয় শিক্ষা দীক্ষা অন্তরায় না হইয়া তাহার মধ্য দিয়া এবং বিশেষ করিয়া তাহার দ্বারাই স্বধর্ম, স্বসমাজ ও স্বজাতির কল্যাণপ্রসূ হইয়াছিল। বঙ্কিমকে বুঝিতে হইলে তাহাকে কেবল জ্ঞানী চিন্তাবিদ হিসেবে পরীক্ষা করিলে চলিবে না। জ্ঞানের সাধনা বা সত্যের প্রতিষ্ঠায় আরও অনেকে জীবন উৎসর্গ করিয়াছেন। জাতির মুক্তিপথ নির্দেশে তাহাদের সহায়তা শ্রদ্ধার সহিত স্মরণ করিয়া আমরা সেই যুগের সর্বশ্রেষ্ঠ বাঙালির চরিত্র কীর্তন করিব। রমেশচন্দ্র দত্ত বাংলা সাহিত্যের ইতিহাস প্রসঙ্গে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমচন্দ্রের নিচে আন্ডারলাইন দ্য গ্রেটেস্ট ম্যান অব দ্য 19th century মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছিলেন আছে। তবে ইহাও আমাকে বলিতে হইতেছে যে যে ব্যক্তি পাশ্চাত্য সাহিত্য, বিজ্ঞান এবং দর্শন অবগত হইয়াছে, সকলে
যে ব্যক্তি পাশ্চাত্য সাহিত্য, বিজ্ঞান এবং দর্শন অবগত হইয়াছে, সকলের জানে যে সে প্রাচীন দিগের অনুগামী হইতে পারিবে এমন সম্ভাবনা নাই। আমিও সর্বত্র তাহাদের অনুগামী হইতে পারি নাই। যাহারা বিবেচনা করেন এদেশীয় পূর্ব পণ্ডিতেরা যাহা বলিয়াছেন তাহা সকলই ঠিক, এবং পাশ্চাত্যগণ জাগতিক তত্ত্ব সম্বন্ধে যাহা বলেন তাহা সকলই ভুল, তাহাদিগের সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নাই। ইনভার্টেড কমা ক্লোজ। এটা টিকা, বঙ্কিমচন্দ্রকৃত শ্রীমদ্ ভগবদ গীতার অনুবাদ আর টিকার ভূমিকা। পৃষ্ঠা 81। বঙ্কিমের সেই গ্রেটনেসের অর্থ কি? বঙ্কিম কেবলমাত্র চিন্তাবিদ বা সত্যপরায়ণ সমাজ সংস্কারক ছিলেন না, আরও বড় ছিলেন দেশপ্রেমের প্রেরণাযুক্ত এক অপূর্ব প্রতিভায়। তিনি সে যুগে স্বধর্ম ও পরধর্মের বিরোধ নিষ্পত্তি করিয়াছিলেন। তাহার চিন্তায় শুধুই বিশ্লেষণী শক্তি নয়, সৃজনী শক্তি ছিল। মৃতপ্রায় বৃক্ষকাণ্ড উৎপাদন করিয়া তাহার স্থানে সুদৃশ্য ও সুদৃঢ় লৌহস্তম্ভ স্থাপন করিবার বুদ্ধি তাহার ছিল না। সেই মৃত বৃক্ষের মূলে তাহারই জন্ম মৃত্তিকা হইতে রস সঞ্চার করাইয়া তাহার বৃক্ষত্ব সম্পাদন করিবার প্রতিভা একমাত্র বঙ্কিমচন্দ্রেরই ছিল। ইনভার্টেড কমায়। আওয়ার গ্রেটেস্ট থটস কাম ফ্রম দ্য হার্ট। এই রহস্যময় চিত্তবৃত্তি, হৃদয়ের গভীর গহনের অনুভূতি না থাকিলে কেহ সৃষ্টি করিতে পারে না। এই জন্য বঙ্কিম কবি। কিন্তু কবিত্বের অপেক্ষা বড় ছিল তাহার যে শক্তি, তাহার কবি কল্পনা, যে শক্তির একটা অংশ মাত্র, একটা সাধন প্রণালী মাত্র। আমি সেই শক্তির কথাই বলিতেছি। তিনি প্রকৃত জীবনের সমস্যা, পরিপূর্ণ জীবনের আদর্শ, জ্ঞান, ভক্তি, প্রেম, কর্ম সর্ববৃত্তির সামঞ্জস্যমূলক একটি সত্যের সন্ধান করিয়াছিলেন, এবং তাহাকে নিছক জ্ঞান বা ধ্যানের মধ্যে নয়, জীবনের সমগ্র বাস্তবতার মধ্যে প্রতিষ্ঠিত করিতে চাহিয়াছিলেন। এই সত্যের সন্ধানই তাহার ধর্মতত্ত্ব। হিন্দু ধর্মের প্রতি তাহার যে প্রীতি, তাহার কারণ তিনি তাহার নিগূঢ় তত্ত্ব সকলের উদারতায় মুগ্ধ হইয়াছিলেন। প্রাণের সত্যকার পিপাসা, গভীর শ্রদ্ধা ও নিরন্তর যুক্তি বিচারের সংযম তাহার অভীষ্ট সিদ্ধির প্রাণপণ প্রয়াসকে মহিমান্বিত করিয়াছে। আমি বঙ্কিমের সৃজনী শক্তির কথা বলিয়াছি। সকল সৃষ্টির মূলেই আছে একটি সমগ্র দৃষ্টি। এক খণ্ড বস্তু হইতে আর একটা বৃহত্তর খণ্ড বস্তুতে উপনীত হওয়াই সৃষ্টির লক্ষণ নয়। যাহা খণ্ড ও বিচ্ছিন্ন, তাহাকেই এমন একটি আলোকে উদ্ভাসিত করা যে তাহারই মধ্যে, এগুলো হচ্ছে টিকা। মনুষ্যের কতকগুলি শক্তি আছে, আপনি তাহার বৃত্তি নাম দিয়াছেন। সেইগুলির অনুশীলন, প্রস্ফুরণ ও চরিতার্থতাই মনুষ্যত্ব, তাহাই মানুষের ধর্ম। সেই অনুশীলনের সীমা পরস্পরের সহিত বৃত্তিগুলির সামঞ্জস্য, তাহাই সুখ। এই সকল বৃত্তির উপযুক্ত অনুশীলন হইলে ইহারা সকলেই ঈশ্বরমুখী হয়। সেই অবস্থায় ভক্তি। ইনভার্টেড কমা ক্লোজ। অনুশীলন ৮বিংশ অধ্যায়, ব্র্যাকেটে উপসংহার। বৃত্তি নিকৃষ্ট হোক বা উৎকৃষ্ট হোক, এটা ইনভার্টেড কমা থেকে শুরু, উচ্ছেদ মাত্রই অধর্ম। লম্পট বা পেটুক অধার্মিক, কেননা তাহারা আর সকল বৃত্তির প্রতি অমনোযোগী হইয়া ওই একটির অনুশীলনে নিযুক্ত। যোগীরাও অধার্মিক, কেননা তাহারাও আর সকল বৃত্তির অমনোযোগী হইয়া দুই একটির সমধিক অনুশীলন করেন। আর আমি কোনো বৃত্তিকে নিকৃষ্ট বা অনিষ্টকর বলিতে সম্মত নহি। জগদীশ্বর আমাদিগকে নিকৃষ্ট কিছুই দেন নাই। আমাদের সকল বৃত্তিগুলি মঙ্গলময়। যখন তাহাতে অমঙ্গল হয়, সে আমাদেরই দোষে। নিখিল বিশ্বের সর্বাংশই মানুষের সকল বৃত্তিগুলিরই অনুকূল। প্রকৃতি আমাদের সকল বৃত্তিগুলিরই সহায়। তাই যুগ পরম্পরায় মনুষ্য জাতির মোটের উপর উন্নতি হইয়াছে। যে বৈজ্ঞানিক নাস্তিক ধর্মকে উপহাস করিয়া বিজ্ঞানী এই উন্নতির কারণ বলেন, তিনি জানেন না বিজ্ঞানও এই ধর্মের এক অংশ।
তিনি একজন ধর্মের আচার্য। ইনভার্টেড কমা ক্লোজ। অনুশীলন 6ষ্ঠ অধ্যায়। 3-4 হাজার বৎসর পূর্বে ভারতবর্ষের জন্য যে বিধি সংস্থাপিত হইয়াছিল, আজিকার দিনে ঠিক সেইগুলি অক্ষরে অক্ষরে মিলাইয়া চালাইতে পারা যায় না। সেই ঋষিরা যদি আজ ভারতবর্ষে বর্তমান থাকিতেন, তবে তাহারাই বলিতেন, না, তাহা চলিবে না। আমাদিগের বিধিগুলির সর্বাঙ্গ বজায় রাখিয়া এখন যদি চলো, তবে আমাদিগের প্রচারিত ধর্মের মর্মের বিপরীতাচরণ করা হইবে। হিন্দু ধর্মের সেই মর্ম ভাগ অমর, চিরদিন চলিবে। মনুষ্যের হিত সাধন করিবে, কেননা মানব প্রকৃতিতে তাহার ভিত্তি। তবে বিশেষ বিধি সকল ধর্মেই সময়োচিত হয়, তাহা কালভেদে পরিহার্য ও পরিবর্তনীয়। অনুশীলন 5ম অধ্যায়। পৃষ্ঠা 82। সর্বসামঞ্জস্য লক্ষিত হইবে, ইহাই সৃষ্টি শক্তি। কবিরা পার্টিকুলারকে ইউনিভার্সালের গৌরব দান করেন। শ্রেষ্ঠ কবির পার্সোনালিটি যতই সুনির্দিষ্ট, ততই তাহার মধ্যে ইম্পার্সোনাল দিকটি পরিস্ফুট হইয়া থাকে। যাহা সর্বকালাতীত, যাহা নিত্য শাশ্বত, তাহাকে তিনি কখনো ভুল করেন নাই, কিন্তু তাহাকে দেশকালের ইতিহাসের মধ্যে মূর্তি ধরিতে দেখিয়াছিলেন। ধর্মকে তিনি মানুষের সত্যকার জীবন হইতে বিচ্ছিন্ন করিয়া একটি তত্ত্বরূপে উপলব্ধি করিয়া পরে তাহাকে মানুষের ওপর চাপাইবার চেষ্টা করেন নাই। মানুষের বাস্তব প্রকৃতির মধ্য দিয়াই যে মনুষ্যত্ব বিকাশের পথ খুঁজিতেছে, তাহাকেই তিনি সত্যকার ধর্ম বলিয়া বুঝিয়াছিলেন। হিন্দু জাতির ইতিহাসে এই ধর্মের বিশিষ্ট ধারাকে তিনি কোনো একটি যুগ বা দূর অতীতের একটি উৎসের মধ্যেই সম্পূর্ণ হইতে দেখেন নাই। তাহার সমগ্র ইতিহাসের মধ্য দিয়া তিনি সেই ধারাটিকে অনুসরণ করিয়াছিলেন। সেই বহু বিচিত্র প্রকাশভঙ্গির মধ্যে তাহার মূল প্রেরণাটিকে বুঝিয়া লইয়াছিলেন। এজন্য হিন্দু ধর্মের অন্তর্গত কোনো একটি তত্ত্বকে তিনি সত্য বলিয়া অপর সকলকে পরিহার করেন নাই। সুদীর্ঘকালের বিস্তারের মধ্যে একটা জাতির জীবন, তাহার সকল চেষ্টা ও প্রবৃত্তির রঙে ও রূপে যে চাক্ষুষ দেহ ধারণ করিয়াছে, তাহার হৃদস্পন্দন তিনি অনুভব করিয়াছিলেন। তিনি তাহার প্রাণের মধ্যে প্রবেশ করিয়া যেখানে তাহার হৃদয়ের সহস্র দল একটি বৃন্তে বৃদ্ধিত হইয়া আছে, সেই বৃন্তমূলটিকে আবিষ্কার করিয়াছিলেন। সেইখানে পৌঁছিতে না পারিলে সামঞ্জস্য বোধ হয় না, বিরোধ ঘুচে না। এমনি করিয়া বিশেষকে ধরিতে পারিলে নির্বিশেষের উপলব্ধি হয়। ইহাই প্রতিভার কাজ। ইহার জন্য শ্রেষ্ঠ কবি প্রতিভার প্রয়োজন। এই জন্যই এক অর্থে কবি ও ঋষি, ঋষি ও কবি, এই সমগ্র দৃষ্টি সৃষ্টি শক্তি। বঙ্কিম এই দৃষ্টির দ্বারা হিন্দুর বিশিষ্ট সাধনাকে আবিষ্কার করিয়াছিলেন, সৃষ্টি করিয়াছিলেন। পার্টিকুলারকে এমনি করিয়া দেখিতে জানিলে তাহার মধ্যে ইউনিভার্সাল আপনিই প্রতিফলিত হয়। এই যোগ সাধন কেবল যুক্তিতর্কের দ্বারা হয় না। মানুষ যে শুধুই জ্ঞান সাধনের যন্ত্র নয়, অতীতের ঐতিহ্য ও বর্তমানের পারিপার্শ্বিকের প্রভাবে তাহার প্রাণের একটি বিশিষ্ট রূপ আছে, তাহা তিনি ভুলিয়া যান নাই। অথচ তাহারই মধ্যে সার্বজনীন মনুষ্যত্বের বীজ রহিয়াছে, ইহাও তিনি সব দিক দিয়া ভালো করিয়া বুঝিয়াছিলেন। এই বুদ্ধির মূলে ছিল তাহার প্রবল দেশাত্মবোধ। পরে এই বুদ্ধি হিন্দু শাস্ত্রের মর্মোদ্ধারকালে আরও দৃঢ় হইয়াছিল। যাহা দেশে কালে ও পাত্রে খণ্ডরূপে দেখা দেয়, তাহাকে অখণ্ড রূপে উপলব্ধি করা শ্রেষ্ঠ মনীষার লক্ষণ। আবার অখণ্ডকে উপলব্ধি করিয়াও খণ্ডের মধ্যে রসাস্বাদন করা অধিকতর শক্তির প্রমাণ। জ্ঞান তখন শাখা পল্লবে শেষ হয় নাই, পুষ্পিত হইয়াছে। এই কনক্রিট পার্টিকুলারের প্রীতি সকল সৃষ্টির মূলে। কি সাহিত্যে, কি সমাজে, কি রাষ্ট্রে বাস্তবের সহিত এই সহানুভূতি যাহার নাই, যে বাস্তবের রসরূপের পরিচয় পায় নাই, কেবল তত্ত্বসন্ধান করিয়াছে, সে কিছু সৃষ্টি করিতে পারে না। তাহার মন্ত্র যত উৎকৃষ্ট হোক, সে মন্ত্র প্রাণোদ হয় না। কথাটা অবান্তর নয়। যে দেশাত্মবোধ বঙ্কিমের প্রতিভাকে সঞ্জীবিত করিয়াছে, তাহার মধ্যে যদি এই গভীর অনুভূতি ও দৃষ্টিশক্তি না থাকিত,
তাহা হইলে স্বধর্মের সঙ্গে পরধর্মের বিরোধে তিনি সার্বজনীন ও শাশ্বতকে হারাইয়া স্বধর্মকে হারাইতেন, তাহাকে উদ্ধার করিতে পারিতেন না। পৃষ্ঠা ৮৩। এই দেশাত্মবোধ তাহার প্রতিভার মূল উৎস। এই মন্ত্রে কেহ তাহাকে দীক্ষিত করে নাই। ইহা শিক্ষালব্ধ নয়, সহজাত মনীষার মতো ইহা যেন তাহার প্রাক্তন সম্পদ। জাগ্রতে, স্বপনে, ধ্যানে, জ্ঞানে এক মুহূর্ত তিনি ইহা হইতে মুক্ত হইতে পারেন নাই। জ্ঞান বিজ্ঞানের চর্চায়, ধর্মতত্ত্বের বিচারে, সাহিত্য সৃষ্টির অপূর্ব উন্মাদনায়, যৌবনের স্বপ্নে, প্রৌঢ়ের কর্মজিজ্ঞাসায়, বার্ধক্যের স্মৃতিকল্পনায় এই দেশপ্রেম তাহাকে অভিভূত করিয়াছিল। দেশের নামে তিনি আত্মহারা হইতেন। অত বড় গম্ভীর প্রকৃতিও দেশের কথায় বালকের মতো অধীর হইয়া উঠিত। ক্ষোভে, লজ্জায়, হর্ষে, শোকে, ক্রোধে ও গর্বে আত্মসংযম হারাইত। এই দেশ কোনো মনোকল্পিত দেবতা নয়, যেন সাকার বিগ্রহ। এই প্রেম যেন রক্তের ধর্ম, ব্যক্তিগত সম্পর্কের নিবিড় চেতনা। কত ভাবে, কত প্রসঙ্গে যে তিনি এই গভীর চেতনা ব্যক্ত করিয়াছেন তাহার সংখ্যা নাই। কিন্তু সকল ভাবের মধ্যে যে ভাবটি তাহার হৃদয়ে আমরণ জাগরুক ছিল, তাহার দৃষ্টান্তস্বরূপ কমলাকান্তের ব্র্যাকেটে একটি গীত হইতে এখানে কিঞ্চিত উদ্ধৃত না করিয়া পারিলাম না। সত্যকার অনুভূতি এবং তাহারই প্রকাশ বেদনা যদি সাহিত্য সৃষ্টির কারণ হয়, এবং সে প্রকাশভঙ্গি অনবদ্য হইলে যদি তাহা সাহিত্য হয়, তবে কাব্যের মধ্যেই কবির অন্তরতম প্রকৃতির পূর্ণ পরিচয় পাওয়া যায়। সেই পরিচয় এই পংক্তিগুলিতে আমরা পাইতেছি। ইনভার্টেড কমার মধ্যে। আর বঙ্গভূমি, তুমি বা কেন মণিমাণিক্য হইলে না? তোমায় কেন আমি হার করিয়া কণ্ঠে পড়িতে পারিলাম না? তোমার সুবর্ণের আসনে বসাইয়া, তোমায় সুবর্ণের আসনে বসাইয়া, হৃদয়ে দোলাইয়া দেশে দেশে দেখাইতাম। ইউরোপে, আমেরিকায়, মিশরে, চীনে দেখিত তুমি আমার কি উজ্জ্বল মণি। সম্পূর্ণ অসহ্য সুখের লক্ষণ শারীরিক চাঞ্চল্য, মানসিক অধৈর্য। এ সুখ কোথায় রাখিব? লইয়া কি করিব? আমি কোথায় যাইব? এ সুখের ভার লইয়া কোথায় ফেলিব? এ সুখের ভার লইয়া আমি দেশে দেশে ফিরিব। এ সুখ এক স্থানে ধরে না। এ জগৎ সংসার এ সুখে পুরাইব, সংসার এ সুখের সাগরে ভাসাইব। এ সুখে কমলাকান্তের অধিকার নাই, এ সুখে বাঙালির অধিকার নাই। গোপীর দুঃখ, বিধাতা গোপীকে নারী করিয়াছেন কেন? আমাদের দুঃখ বিধাতা আমাদের নারী করেন নাই কেন? তাহা হইলে এ মুখ দেখাইতে হইত না। তোমায় যখন পড়ে মনে, আমি চাই বৃন্দাবন পানে, আলুইলে কেশ নাহি বাঁধি। এই কথা সুখ দুঃখের সীমারেখা। যাহার নষ্ট সুখের স্মৃতি জাগরিত হইলে সুখের নিদর্শন এখনো দেখিতে পায়, সে এখনো সুখী। তাহার সুখ একেবারে লুপ্ত হয় নাই। যাহার সুখ গিয়াছে, সুখের নিদর্শন গিয়াছে, বধূ গিয়াছে, বয়চন্দ্রবিন্দু ধয়হস্যু, বধূ গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে, এখন আর চাহিবার স্থান নাই। সেই দুঃখে, অনন্ত দুঃখে দুঃখী। এখানে এটি শেষ হলো। পরবর্তী অংশ পরের ফাইলে পাঠ করব। পেজ কন্টিনিউড। আমার এই বঙ্গদেশে সুখের স্মৃতি আছে, নিদর্শন কই? দেবপাল দেব, লক্ষণ সেন, জয়দেব, শ্রীহর্ষ, প্রয়াগ পর্যন্ত রাজ্য, ভারতের অধীশ্বর নাম, গৌরীতি, এ সকলের স্মৃতি আছে, কিন্তু নিদর্শন কই? পৃষ্ঠা ৮৪। সুখ মনে পড়িল, কিন্তু চাহিব কোন দিকে? সে গৌর কই? সে যে কেবল যবনলাঞ্ছিত ভগ্নাবশেষ। আর্য রাজধানীর চিহ্ন কই? আর্যের ইতিহাস কই? জীবনচরিত কই? কীর্তি কই? কীর্তিস্তম্ভ কই? সমরক্ষেত্র কই? সুখ গিয়াছে, সুখ চিহ্নও গিয়াছে,
বধূ গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে, চাহিব কোন দিকে, ইনভার্টেড কমা ক্লোজ। এই স্বদেশপ্রীতি আমাদের আধুনিক কালের ন্যাশনালিজম নয়। বিজাতি প্রভুর নিকট স্বরাজের অধিকার সাব্যস্ত করিবার জন্য সেই বিজাতির অনুকরণে কতগুলি ছেদ বুলিয়া ওড়ানো নয়। যে দেশপ্রেমে দেশের সঙ্গে পরিচয় নাই, দেশের ইতিহাস অতীত কীর্তির অনুশীলন নাই, নিজের বংশ পরিচয় নাই, জাতির বিশিষ্ট সাধনার ধারাকে নিজের জীবনে উপলব্ধি করিবার চেষ্টা নাই, ইহা সেই স্বরাজ কামনা হইতে স্বতন্ত্র। বঙ্কিমের দেশপ্রীতি ছিল যেন দেহেরই ক্ষুধা, মার্জিত শিক্ষিত বুদ্ধিবৃত্তি নয়, একেবারে রক্ত মাংসের সহজ সংস্কার। এই দেশপ্রীতির দ্বারাই তিনি আধ্যাত্মিক ক্ষুধা নিবৃত্তি করিয়াছিলেন। মনুষ্যত্ব ধর্মের বিচারে তিনি যে শেষ সিদ্ধান্তে উপনীত হইলেন, তাহারও একটি প্রধান অর্থ হইল এই স্বদেশপ্রীতি। গীতার ব্যাখ্যা, অনুশীলন, ধর্মতত্ত্ব সর্বত্র উদার যুক্তি বিচারের ফাঁকে ফাঁকে তাহার হৃদয়ের এই শিখা স্ফুরিত হইতেছে। এই প্রাণের প্রেরণাই যেন সর্ব সমস্যার মধ্য দিয়া তাহার পথটিকে সুগম করিয়া দিয়াছে। মনে হয় সত্যই আওয়ার বেস্ট থটস কাম ফ্রম দ্য হার্ট, ইনভার্টেড কমার মধ্যে। প্রথম হইতে শেষ পর্যন্ত বঙ্কিম পথ খুঁজিয়াছিলেন, পথ প্রস্তুত করিয়াছিলেন। কবি হইয়াও কাব্যকলাই তাহার মুখ্য ভাবনা ছিল না। তিনি সারা জীবন সমগ্র জাতির জীবনপথের পাথেয় সংগ্রহের চিন্তায় ব্যাপৃত ছিলেন। জাতির জীবনে যে যুগান্তরের সমস্যা বিরাট হইয়া দেখা দিয়াছিল, তাহারই স্পন্দনে তাহার সারা চিত্ত ব্যাকুল হইয়া উঠিয়াছিল। জাতির জাতিত্ব বজায় রাখিয়া এই নবযুগের প্রতিষ্ঠাই ছিল তাহার একমাত্র সাধনা। টিকার মধ্যে আছে, যে আক্রমণকারী তাহা হইতে আত্মরক্ষা করিব, কিন্তু তাহার প্রতি প্রীতিশূন্য হইব কেন? পর সমাজের অনিষ্ট সাধন করিয়া আমার সমাজের ইষ্ট সাধন করিব না, এবং আমার অনিষ্ট সাধন করিয়া কাহাকেও আপনার সমাজের ইষ্ট সাধন করিতে দিব না। ইহাই যথার্থ সমদর্শন, এবং ইহাই জাগতিক প্রীতি ও দেশপ্রীতির সামঞ্জস্য। আমি তোমাকে যে দেশপ্রীতি বুঝাইলাম, তাহা ইউরোপীয় প্যাট্রিয়টিজম নয়। ইউরোপীয় প্যাট্রিয়টিজম একটা ঘোরতর পৈশাচিক পাপ। ইউরোপীয় প্যাট্রিয়টিজম ধর্মের তাৎপর্য এই যে, পরসমাজের কারিয়া ঘরের সমাজে আনিব, স্বদেশে শ্রীবৃদ্ধি করিব, কিন্তু অন্য সমস্ত জাতি সর্বনাশ করিয়া তাহা করিতে হইবে। জগদীশ্বর ভারতবর্ষে যেন ভারতবর্ষীয়দের কপালে এরূপ দেশবাৎসল্য ধর্ম না লেখেন, ইনভার্টেড কমায়। মানুষের সকল বৃত্তিগুলি অনুশীলন হইয়া যখন ঈশ্বরানুবৃত্তিনী হইবে, মনে সেই অবস্থায় ভক্তি। এই ভক্তির ফল জাগতিক প্রীতি। এই জাগতিক প্রীতির সঙ্গে আত্মপ্রীতি, স্বজনপ্রীতি এবং স্বদেশ প্রীতির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নাই। আত্মরক্ষা হইতে স্বজন রক্ষা গুরুতর ধর্ম, স্বজন রক্ষা হইতে দেশ রক্ষা গুরুতর ধর্ম। যখন ঈশ্বরে ভক্তি এবং সর্বলোকে প্রীতি এক, তখন বলা যাইতে পারে যে ঈশ্বরে ভক্তি ভিন্ন, দেশপ্রীতি সর্বাপেক্ষা গুরুতর ধর্ম। ভারতবর্ষীয়দিগের ঈশ্বরে ভক্তি ও সর্বলোকে সমুদ্দিষ্ট ছিল, কিন্তু তাহারা দেশপ্রীতি সেই সার্বলৌকিক প্রীতিতে ডুবাইয়া দিয়াছিলেন। ইহা প্রীতিবৃত্তির সামঞ্জস্যযুক্ত অনুশীলন নহে। দেশপ্রীতি ও সার্বলৌকিক প্রীতি উভয়ের অনুশীলন ও পরস্পর সামঞ্জস্য চাই। তাহা ঘটিলে ভবিষ্যতে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতির আসন গ্রহণ করিতে পারিবে, ইনভার্টেড কমা ক্লোজ। অনুশীলন ৪র্বিংশ অধ্যায়, ব্যাকেটে স্বদেশপ্রীতি। এটা হচ্ছে টিকা। পৃষ্ঠা ৮৫। আত্মনিহিত শক্তির প্রেরণায় বাংলা ভাষার প্রতি তাহার দৃষ্টি পড়িল। যে নূতন জ্ঞান বিজ্ঞানের প্রচণ্ড আক্রমণে প্রাচীন সমাজের ভিত্তি দুলিতে আরম্ভ করিয়াছিল, তাহাকে অবিলম্বে ধারণ করিয়া আত্মসাৎ করিবার জন্য উপযুক্ত ভাষা নির্মাণ করিতে হইবে। বঙ্গদর্শনের প্রথম সূচনায়, ইনভার্টেড কমার মধ্যে, সেই অভিপ্রায়ই ব্যক্ত হইয়াছে। নিজ ভাষার ভিতর দিয়া পরিচয় না হইলে কোনো বিদ্যাই জাতির পক্ষে স্বাস্থ্যকর হয় না। নিজ ভাষার ভিতর দিয়াই তাকে আত্মসাৎ করা সম্ভব। এই ভাষার সাহায্যে যে সাহিত্য তিনি গড়িয়াছিলেন, নিছক সৌন্দর্য পিপাসা চরিতার্থ করাই তাহার উদ্দেশ্য ছিল না। তিনি জাতির মধ্যে চিন্তাশীলতা, রসবোধ, ইতিহাস বিজ্ঞানের আলোচনা প্রসারিত করিবার জন্যই বঙ্গভারতীর উদ্বোধন করিয়াছিলেন।
তাহার উদ্দেশ্য ছিল ধর্ম সংস্থাপন ও চিত্তশুদ্ধি। কৃষ্ণচরিত্রে তিনি যে আদর্শ মানবের চরিত্র কীর্তন করিয়াছিলেন, ধর্মতত্ত্ব ও অন্যান্য প্রবন্ধে তিনি যে মানব ধর্মের ব্যাখ্যা করিয়াছিলেন, সেই আদর্শ মানবতার মন্ত্রে দেশবাসীকে দীক্ষিত করিবার জন্যই এই সাহিত্য যজ্ঞে সকলকে আহ্বান করিয়াছিলেন। ভারতী তাহার লীলা সহচরী ছিল না, এই যজ্ঞেরই দেবতা ছিল। রবীন্দ্রনাথ লিখিয়াছেন, সাহিত্যের মধ্যে দুই শ্রেণীর যোগী দেখা যায়, জ্ঞানযোগী ও কর্মযোগী। বঙ্কিম সাহিত্যের কর্মযোগী ছিলেন। বঙ্কিম সম্বন্ধে এই কথাটি বিশেষ করিয়া মনে রাখা উচিত। তিনি যদি সাহিত্য সৃষ্টির আনন্দেই বিভোর থাকিতেন, তবে আমাদের সাধনা লইয়া তিনি যদি সাহিত্য সৃষ্টির আনন্দেই বিভোর থাকিতেন, তবে আপনার সাধনা লইয়া আপনিই থাকিতেন, অপরকে এমন করিয়া যোগ দিতে আহ্বান করিতেন না। যে সকল বিষয়ে তাহার বিশেষ অধিকার ছিল না, অপরকে উৎসাহিত করিবার জন্য নিজের প্রতিভাকে ক্ষুণ্ণ করিয়া তিনি যে সকলের বোঝা বহিয়াছেন, বিজ্ঞান ও ইতিহাস এবং বিশেষ করিয়া ইতিহাস উদ্ধারের জন্য তাহার সেই ব্যাকুলতা যখন লক্ষ্য করি, তখন দেশের কল্যাণ কামনায় তাহার এই আত্মাহুতির পরিচয় স্তম্ভিত হইতে হয়। আত্মাহুতি নয় তো কি! এত বড় কবি হইয়াও কাব্য রচনার ভ্রুক্ষেপ নাই। উপন্যাস অপেক্ষা বাঙালির ইতিহাস গড়িবার জন্য কি ব্যাকুল বাসনা! ইতিহাস না জানিলে বাঙালি যে মানুষ হইবে না। বাঙালার ইতিহাস চাই, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। বাঙালার ইতিহাস চাই, নহিলে বাঙালার ভরসা নাই। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে। যে বাঙালি তাহাকেই লিখিতে হইবে। মা যদি মরিয়া যান, তবে মার গল্প করিতে কত আনন্দ। আর এই আমাদিগের সর্বসাধারণের মা জন্মভূমি বাংলাদেশ, ইহার গল্প করিতে কি আমাদের আনন্দ নাই? ইউরোপ সভ্য কতদিন? পঞ্চদশ শতাব্দীতে, অর্থাৎ 400 বৎসর পূর্বে ইউরোপ আমাদিগের অপেক্ষাও অসভ্য ছিল। একটি ঘটনায় ইউরোপ সভ্য হইয়া গেল। অকস্মাৎ বিস্তৃত অপরিজ্ঞাত গ্রিক সাহিত্য ইউরোপ ফিরিয়া পাইয়া যেমন বর্ষার জলে শীর্ণা স্রোতস্বতী কুল পরিপ্লাবনী হয়, যেমন মুমূর্ষু রোগী দৈব ঔষধে যৌবনের বলপ্রাপ্ত হয়, ইউরোপের অকস্মাৎ সেরূপ অভ্যুদয় হইল। আজ পেত্রাক, কাল লুথার, আজ গ্যালিলিও, কাল বেকন, ইউরোপের এইরূপ অকস্মাৎ সৌভাগ্যোচ্ছ্বাস হইল। আমাদিগেরও একবার সেই দিন হইয়াছিল। অকস্মাৎ নবদ্বীপে চৈতন্য চন্দ্রোদয়, তারপর রূপ সনাতন প্রভৃতি অসংখ্য কবি, ধর্মতত্ত্ববিদ, পণ্ডিত। পৃষ্ঠা 86। এদিকে দর্শনে রঘুনাথ শিরোমণি, গদাধর, জগদীশ, স্মৃতিতে রঘুনন্দন ও তৎপরগামীগণ, আবার বাংলা কাব্যের জলোচ্ছ্বাস। বিদ্যাপতি, চণ্ডীদাস চৈতন্যের পূর্বগামী, কিন্তু তাহার পরে চৈতন্যের পরবর্তিনী যে বাংলা কৃষ্ণ বিষয়িনী কবিতা, তাহা অপরিমেয়, তেজস্বিনী, জগতে অতুলনীয়। সে কোথা হইতে? আমাদের এই রেনেসাঁস কোথা হইতে সহসা এই জাতির মানসিক উদ্দীপ্তি হইল? এ রোশনাইয়ে কে কে মশাল ধরিয়াছিল? ধর্মবেত্তা কে? শাস্ত্রবেত্তা কে? দর্শনবেত্তা কে? ন্যায়বেত্তা কে? কে কবে জন্মিয়াছিল? কে কি লিখিয়াছিল? কাহার জীবনচরিত কি? কাহার লেখার কি ফল? এ আলোক নিবিল কেন? নিবিল বুঝি মোগলের শাসনে। সকল কথা প্রমাণ করো। হায় বঙ্কিম, তুমি কি স্বপ্নই দেখিয়াছিলে? দিবা স্বপ্নই বটে। আজিকার দিনে বাঙালির জীবনে যে বান ডাকিয়াছে, তাহা কি বঙ্কিমেরও কল্পনার অগোচর ছিল? আজ আবার যে রেনেসাঁস আসিয়াছে, রেনেসাঁস, RENESANCE, যে রোশনাইয়ে কাহার মশাল ধরিয়াছে, নুট হ্যামসন, নয় দীর্ঘ জফলা ট, নুট হামসুন, গোর্কি, জোহান বইয়ের, মেটালিঙ্কীয় কাব্যবাদ, নবজার্মানি চিন্তাধারা, পীতনাট্য প্রভৃতি গবেষণায় বাঙালির ললাট উজ্জ্বল হইয়া উঠিয়াছে। শ্মশান ভূমির পচ্ছমান আবর্জনায় আলেয়ার দীপ্তি দেখা যাইতেছে। কিন্তু যাহা বলিতেছিলাম, বঙ্কিম সাহিত্যের ধ্যানযোগী ছিলেন না, কর্মযোগী ছিলেন। এই কথা মনে না রাখিয়া আজ যখন আমরা তাহার উপন্যাসগুলিরই বিচার করি, আর কোনো সম্পর্কে তাহার নাম উচ্চারণ করি না, তখন শুধু মূর্খতা নয়, গুরুতর পাতকের ভাগী হই। বঙ্কিম বলিয়াছিলেন, কাব্যের মুখ্য উদ্দেশ্য নীতিজ্ঞান নহে,
কিন্তু নীতি জ্ঞানের যে উদ্দেশ্য, কাব্যেরও সেই উদ্দেশ্য, অর্থাৎ চিত্তশুদ্ধি। এটা ইনভার্টেড কমার মধ্যে। কিন্তু চিত্তশুদ্ধি না হইলেও কাব্যের রসাস্বাদন সম্ভব, অথবা কাব্যের রসাস্বাদন সময়ে সেই মুহূর্তের জন্যও চিত্তশুদ্ধি ঘটে। খাঁটি কাব্যের উদ্দেশ্য নীতিজ্ঞান তো নহেই, কাব্যের কোনো লৌকিক উদ্দেশ্য নাই। তথাপি উৎকৃষ্ট কাব্য পাঠ করার ফলে চিত্তশুদ্ধি হয়। বরং যে কাব্য যত খাঁটি, অর্থাৎ যাহা যত উদ্দেশ্যহীন, স্বাদহীন, লীলাময়, তাহার দ্বারা তত উৎকৃষ্ট রসের উদ্বোধন হয়, তাহাতেই চিত্তশুদ্ধি হয়। কিন্তু তাহা স্থায়ী নয়, ক্ষণিক। এজন্য বঙ্কিম স্বতন্ত্র কাব্যনীতি স্বীকার করেন নাই। তিনি কুকাব্য ও সুকাব্য ভেদ করিয়াছেন এবং বলিয়াছেন, ব্র্যাকেটে ইনভার্টেড কমার মধ্যে, যাহারা কুকাব্য প্রণয়ন করিয়া পরের চিত্ত কলুষিত করিতে চেষ্টা করে, তাহারা তস্কর দিগের ন্যায় মনুষ্য জাতির শত্রু, এবং তাহাদিগকে তস্কর দিগের ন্যায় শারীরিক দণ্ডের দ্বারা দণ্ডিত করা বিধেয়। ইনভার্টেড কমা ক্লোজ। তথাপি সমাজনীতির বিরোধী হইলেও কাব্য যে কুকাব্য হয় এমন কথা তিনি বলেন নাই। এক স্থানে কৃষ্ণের ব্রজলীলা কীর্তন সম্বন্ধে তিনি বলিতেছেন, ইনভার্টেড কমায়, যে এই ব্রজলীলার প্রকৃত তাৎপর্য বুঝিয়াছে এবং যাহার চিত্ত শুদ্ধ হইয়াছে, তাহার পক্ষে ইহার ফল সুফল। ইনভার্টেড কমা ক্লোজ। অর্থাৎ প্রকৃত রসিক না হইলে এইরূপ কাব্য তাহার পক্ষে অনিষ্টকর। এখন চিত্তশুদ্ধির অর্থ রসজ্ঞান। পৃষ্ঠা 87। এখানে চিত্তশুদ্ধির অর্থ রসজ্ঞান। তাহা হইলে কথাটা দাঁড়ায় এইরূপ: কাব্যের কোনো উদ্দেশ্য নাই, কারণ কাব্য রচনার মূলে যে প্রেরণা আছে তাহা কোনো উদ্দেশ্য নয়, সেই কবিচিত্তের স্বতঃস্ফূর্ত লীলা। তথাপি তাহার ফলে কবির কোনো উদ্দেশ্য ব্যতিরেকেই পাঠক চিত্তে রস সঞ্চার হয়। যেখানে রসের উদ্বেগ না হইয়া একটা বা সুপ্রবৃত্তির উত্তেজনা হয়, সেখানে পাঠকই দায়ী। কাব্যের ফলাফল পাঠকের চিত্তবৃত্তির উৎকর্ষ বা অপকর্ষের উপর নির্ভর করে। কিন্তু যেখানে লেখকই দায়ী, অর্থাৎ যে লেখার মধ্যে একটা সুস্পষ্ট উদ্দেশ্য ফুটিয়া ওঠে এবং সে উদ্দেশ্য কুপ্রবৃত্তির উত্তেজনা, বঙ্কিম তাহাকেই কুকাব্য বলিতেছেন। বলা উচিত কুৎসিত অকাব্য। সবল, সুস্থ, স্বতঃস্ফূর্ত রসকল্পনায় যাহার জন্ম হয় নাই, তাহার ফলে রসোদ্রেক হইতে পারে না। এজন্য রসবিচারে এ সকল রচনার স্থান নাই। যেমন সদুদ্দেশপূর্ণ অকাব্য পাঠে নীতিজ্ঞানী অরসিক ব্যক্তির হৃদয় প্রফুল্ল হয়, তেমনি অসৎ উদ্দেশ্যপূর্ণ অকাব্য পাঠ করিয়া নীতিহীন অরসিক ব্যক্তির সুখ হয়। এ সকল রচনা সম্বন্ধে বঙ্কিমের শাসন ব্যবস্থায় সমীচীন। বলা বাহুল্য, এই আলোচনায় আমি যাহা বলিলাম তাহা সবটাই বঙ্কিমের কথা নয়। বঙ্কিম সুকাব্য ও কুকাব্য ভেদ মানিতেন এবং কাব্যের উদ্দেশ্য স্বীকার করিতেন। তিনি পূর্ণ মনুষ্যত্বের আদর্শ সন্ধানে ব্যস্ত ছিলেন। তাহার ধ্যান ছিল ধর্ম। এই ধর্মের লক্ষ্য মানুষের মনুষ্যত্ব সাধন, একথা পূর্বে বলিয়াছি। তাই বঙ্কিমের উপন্যাসে আদর্শবাদ প্রবল, যাহাকে আমরা সাহিত্যের রিয়েলিজম বলি। REALISM, রিয়েলিজম। সেই রিয়েলিজমের প্রেরণায় তিনি অল্পই লিখিয়াছেন। সর্বত্র তিনি একটা বড় ভাব ও বৃহৎ আদর্শ ফুটাইতে চেষ্টা করিয়াছেন। সাহিত্যকে খাঁটি শিল্পকলার আদর্শে কল্পনা না করিয়াও তিনি যাহা সৃষ্টি করিয়াছেন, তাহা কাব্যাংশেও কি মহৎ, কত সুন্দর ও মহিমময়। তাহার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনীতে সাহিত্যিক প্রেরণা ছাড়া আর কিছুই ছিল না। দুর্গেশনন্দিনী বাংলা ভাষার প্রথম রোমান্স, ইংরেজি রোমান্সের বাধা আদর্শে রচিত। মৃণালিনী, যুগলাঙ্গরীয়, রাধারানীও এই একই আদর্শে রচিত। কেবল মৃণালিনীর কল্পনামূলে স্বদেশ প্রেম সর্বপ্রথম দেখা দিয়াছে। দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা একখানি উৎকৃষ্ট কাব্য। তারপর সমাজ, সমস্যা ও চরিত্রনীতির প্রেরণায় চতুর্থ উপন্যাস বিশ্ববৃক্ষ, চন্দ্রশেখর ও কৃষ্ণকান্তের উইল এই একই প্রেরণার ফল। আনন্দমঠ রাজসিংহ, দেশাত্মবোধ, দেবী চৌধুরানী ও সীতারামে ধর্ম সমস্যা, রজনীতে মনস্তত্ত্ব এবং ইন্দিরায় শুধু গল্প রচনার আনন্দ আছে। খাঁটি উপন্যাস, অর্থাৎ যেগুলিতে সমাজনৈতিক বা ধর্মনৈতিক কোনো অভিপ্রায় নাই, সেগুলির সংখ্যা খুবই কম এবং তাহার মধ্যে কপালকুণ্ডলাই উৎকৃষ্ট কাব্য হইয়াছে। টিকা: তবে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। চিত্তরঞ্জনী বৃত্তির অনুচিত অনুশীলন ও স্ফূর্তিতে
আর কতকগুলি কার্যকারিণী বৃত্তি দুর্বল হইয়া পড়ে। এই জন্য সচরাচর লোকের বিশ্বাস যে কবিরা কাব্য ভিন্ন অন্যান্য বিষয়ে অকর্মণ্য হয়। একথা যথার্থ এই পর্যন্ত যে যাহারা চিত্তরঞ্জিনী বৃত্তির অনুচিত অনুশীলন করে অন্য বৃত্তিগুলির সহিত সামঞ্জস্য রক্ষা করিবার চেষ্টা পায় না, অথবা আমি প্রভাবশালী, আমাকে কাব্য রচনা ভিন্ন আর কিছুই করিতে নাই ইনভার্টেড কমায় এই ভাবিয়া যাহারা ফুলিয়া বসিয়া থাকেন তাহারাই অকর্মণ্য হইয়া পড়েন। বিজ্ঞান ও ধর্মোপদেশ মনুষ্যত্বের জন্য যেরূপ প্রয়োজনীয়, কাব্য সেইরূপ। যিনি তিনের মধ্যে একটিকে প্রাধান্য দিতে চাহেন তিনি মনুষ্যত্ব বা ধর্মে যথার্থ মর্ম বোঝেন নাই ইনভার্টেড কমা ক্লোজ। অনুশীলন ৭বিংশতি অধ্যায় চিত্তরঞ্জিনী বৃত্তি ব্র্যাকেটের মধ্যে। এটা টিকা শেষ হলো। পৃষ্ঠা ৮৮। যেগুলিতে স্বদেশ, সমাজ, ধর্ম বা নীতির প্রেরণা আছে সেগুলিতেই স্থানে স্থানে বঙ্কিমের কল্পনা চরম স্ফূর্তি হইয়াছে। চরিত্রের মহিমা ও ঘটনা সন্নিবেশে চাতুর্যে সেগুলি নাটকীয় সৌন্দর্যে মণ্ডিত হইয়াছে। সমস্যার আওতায় বহু স্থানে গুরুতর ত্রুটি ঘটিলেও বঙ্কিমের যাহা কিছু শক্তি তাহা যেন এই সমস্যার সংঘাতে উপহাত ইস্পাত ফলকের মতো স্ফুলিঙ্গ বৃষ্টি করিয়াছে। অথচ এই ব্যক্তি ভারতীয় অতলুন স্নেহহাস্য উপেক্ষা করিয়া বেদির নিচে না বসিয়া মন্দির রক্ষায় তৎপর হইয়াছিল। চিত্তশুদ্ধি ও মনুষ্যত্ব আগে, কাব্য পরে, এ কথা বলিবার বঙ্কিমের কি প্রয়োজন ছিল? এ ভাবনা তাহার কেন, কি জন্য? বঙ্কিম সম্বন্ধে সেই কথাটাই ভাবিবার সময় আসিয়াছে। তথাপি বঙ্কিমের উপন্যাসের চেয়ে বঙ্কিম বড়। তিনি শুধু সাহিত্য স্রষ্টা শিল্পী নন, নববঙ্গ সাহিত্যের প্রতিষ্ঠাতা। যে গুণে তাহা সম্ভব হইয়াছিল তাহা এই যে তিনি যত বড় শিল্পী ছিলেন তার চেয়ে বড় ছিল তার পৌরুষ। তাহার গ্রন্থাবলী পাঠ করিতে করিতে সর্বাগ্রে এবং সর্বদাই মনে হয় ECCEHOMO, behold the man, the first and last word is literature as in life is character. এই ক্যারেক্টার আমাদের সাহিত্যে এত বড় আর কাহারও ছিল না। সজ্ঞান, আদর্শ নিষ্ঠা, নিজের প্রতি গভীর বিশ্বাস, সুস্পষ্ট বলিষ্ঠ চিন্তাশক্তি এবং সর্বশেষে সমাজের কল্যাণের জন্য আপনাকে উৎসর্গ করিবার নিয়ত আকাঙ্ক্ষা, এই সকল গুণ একত্র হইলে জীবনে যে সত্য আচরিত হয় সাহিত্য সেইরূপ সত্যের প্রতিষ্ঠা হয়। সেই সত্যের জোরে সাহিত্য বড় হয় ও বাঁচিয়া থাকে। সাহিত্য রচনায় আত্মবিস্মৃত শিল্পী যে আনন্দ মুক্তির আস্বাদ পায় বঙ্কিমের তাহাতে লোভ ছিল না। সে বিষয়ে এতখানি শক্তি থাকা সত্ত্বেও তিনি নিজের সেই মুক্তির পরিবর্তে জাতির চিত্তশুদ্ধি চাহিয়াছিলেন। যে মনুষ্যত্বের বিকাশ হইলে জাতির জীবনে উৎকৃষ্ট সাহিত্য আপনি সম্ভব হয়, বঙ্কিম সেই আদর্শের প্রতিষ্ঠায় তাহার সকল শক্তি নিয়োগ করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ ইংরেজ লেখক জন মোরলির সাহিত্য সাধনার পরিচয় দিয়া একজন সমালোচক বলিয়াছিলেন, লিটারেচার ইন এ ওয়ার্ড ওয়াজ উইথ জন মোরলি not so much an end in itself as a means to a further end, which was social, not individual, inverted comma close. বঙ্কিমের মতো একজন সাহিত্য স্রষ্টার পক্ষেও এ কথা খাটে। ইহাই বঙ্কিম প্রতিভার গৌরব। বঙ্কিম যাহা চাহিয়াছিলেন তাহা হয় নাই। আমরা বঙ্কিমকে ভালো করিয়া বুঝি নাই, এমনকি ইতিমধ্যে তাহাকে ভুলিতে বসিয়াছি। আমরা তাহার উপন্যাসই পড়ি, হয়তো তাহাও আর পড়ি না। পড়িয়া লিটারেরি অ্যাস্থেটিক্সের সূত্র ধরিয়া তাহার দোষগুণ বিচার করি। হয়তো ভালো লাগে না বলিয়া এই সাহিত্যিক উন্নতির যুগে নাসিকা কুঞ্চিত করিয়া সূক্ষ্ম মার্জিত রুচির পরিচয় দেই। বঙ্কিম যাহা চাহিয়াছিলেন তাহা হয় নাই। যেটুকু মোড় ফিরিতেছিল অর্ধপথেই তাহা ঘুরিয়া গিয়াছে। তিনি যে ধর্মের উপর মনুষ্যত্ব এবং মনুষ্যত্বের প্রয়োজনে সাহিত্যের প্রতিষ্ঠা করিতে চাহিয়াছিলেন তাহাকে দূর করিয়া আমরা এখন সর্ববন্ধন মুক্ত হইয়া সাহিত্যের কামলোকে বিচরণ করিতেছি। জাত হিসাবেও ভববন্ধন মুক্ত হইতে বোধহয় আর বেশি বিলম্ব নাই। পৃষ্ঠা 89। আমরা উচ্চাঙ্গের সাহিত্য আলোচনা করি, সৃষ্টি করিতে পারি না। বিশুদ্ধ আট তত্ত্বের রোমন্থন করি, কিন্তু জীবনে শক্তি সঞ্চার হইবে কিসে সে ভাবনা ভাবি না। জীবনের শ্রেষ্ঠ অভিব্যক্তির মূলে যে জ্ঞান, ভক্তি ও কর্মসাধনার প্রয়োজন আছে তাহা আমাদের নিকট এতই তুচ্ছ
এবং সাহিত্যের আদর্শ এতই উচ্চ যে যে বস্তু সাহিত্যও নয়, যাহার পঙ্কিল উচ্ছ্বাসে জাতীয় জীবনের অধঃপাত সূচিত হইতেছে, তাহার সমালোচনা ও আর্টের দিক দিয়াই করিতে হইবে। ধর্ম বা সমাজনীতির কথা সেখানেও চলিবে না। যদি সাহিত্য হিসাবে আলোচনার যোগ্য হয় আলোচনা করো, না হয় কোনো আলোচনাই করিও না। ইহাই ডিলেটেন্ট DILETTANT দিগের অভিমত। যেন সাহিত্যের আদর্শই জীবনের একমাত্র আদর্শ, আর যাহা কিছু তাহার পক্ষ হইতে কোনো বিষয়ে কিছু বলিবার নাই। তাই এই দুর্দিনে বিশেষ করিয়া বঙ্কিমকে স্মরণ করি। বৈশাখ 1335। বঙ্কিম উপন্যাসের এই অংশটি, মানে বঙ্কিমচন্দ্র এই অংশটি এখানেই শেষ হলো।